হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই অসাধারণ একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কেননা আজকের এই গল্পটি অনেক আলোচিত একটি গল্প। আর এই গল্পটি লিখেছেন সোহেল রানার স্বামী ভাই। লেখকের ফেসবুক পেজ এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সবাই ফলো করে দিবেন। আর এই গল্পটির অনেকগুলো এপিসোড থাকবে, যা কিনা চাঁদের পরি ফারিস্তা ইমাম নওফির মতো সেরা গল্পটি শুনলে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কণ্ঠাচে মিফতি আর সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ভাই। তো চলুন গল্পটি শুরু করা যাক। একটা মশাল হাতে ভেতরে ঢুকলো একজন গার্ডটা বাঙালি, তবে ব্রিটিশদের চাটুকার। সে এসে রিহানের উদ্দেশ্যে বলল, রিহান সাহেব, আপনি প্রস্তুত থাকুন। দুপুরের খাবারের পর আপনাকে আদালতে নিয়ে যাওয়া হবে। আজ আপনার রায় হবে ওখানে। গার্ড পুনরায় চলে গেল কথাটি বলে। থমকে বসে পড়ল রিহান। কী রায় হবে সে জানে, সবারই তো একই রায় হয়। সুফিয়াও থমকে গেল। রিহানের হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করল, কি বলে গেল এই লোকটা? কি বলে গেল? চিৎকার করে উঠল সুফিয়া। বদ্ধ ঘরে প্রতিধ্বনি খুব হলো সেই চিৎকারের। কোনো জবাব দেয় না রিহান। সুফিয়াকে টেনে বসায় সে পাশে। সুফিয়া নীরবে কেঁদে চলেছে। রিহান অন্ধকারে তার চোখের অশ্রু মুছে বলে, আমাদের এখন ভেঙে পড়লে হবে না, শান্ত হন। শুনুন, একটা কথা বলি। বলুন। নিজেকে সামলালো সুফিয়া। আজ একজনের ফাঁসি হয়েছে। তার কক্ষটা হয়তো খালি হয়েছে, আপনাকে তার কক্ষে নিয়ে যেতে পারে। না না, আমি যাব না, আমি ওখানে গেলে মরে যাব। শুনুন, শক্ত হন। এতদিন এই বন্দি জীবনে ভাবতাম যা হবার হবে সব ভাগ্যের উপর ছেড়ে দিব। ওরা আমাকে ফাঁসিতে ঝুলাবে, আপত্তি নেই, কিন্তু আপনাকে এখানে পেয়ে আমি মত বদলে নিয়েছি। রিহানের হাত শক্ত করে ধরে সুফিয়া। রিহান দম নিয়ে গলায় জোর দিয়ে বলে, আমি ওদের হাতে আপনাকে এক হাত ছেড়ে দিয়ে ফাঁসিতে ঝুলব না। তাহলে কি করবো আমরা? রিহানের কথা যেন ভরসা খুঁজে পাই সুফিয়া। রিহান জবাব দিল, পালাবো এখান থেকে। আপনার জন্য আমি সব ঝুঁকি নেব। অন্য কক্ষে নিয়ে গেলে একদম ভয় পাবেন না। আমি আপনাকে যে কোনো সময় নিতে আসবো। আপনি কি একা একা ভয় পাবেন? না, আমি সারাক্ষণ আপনাকে অনুভব করবো এই কক্ষে। আপনি আমাকে নিয়ে যাবেন তো এখান থেকে? সেটা জানি না, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব। সুফিয়ার ভয়টা কাটতে লাগলো রিহানের কথা শুনে। আলতো করে মাথা রাখলো সে রিহানের কাঁধে। দুপুরে খাওয়ার সময় আবার সব শেকল পরা বন্দিরা এক হলো বাইরে। এবার খেতে দিল ভাত আর অল্প একটু ডাল। সামনে মাঠে কয়েকজন ব্রিটিশ সেনা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। ফাঁসির মঞ্চটা অপেক্ষা করছে নতুন কোনো অতিথিয়তার আশায়। রিহানের খাওয়া তখনও শেষ হয়নি। কয়েকজন সেনা এসে তার উদ্দেশ্যে ইংরেজিতে ডাকলো, কয়দিন 117। রিহানের খাবার আর মুখ দিয়ে গেল না। সুফিয়াও থমকে গেল। ভয় ভয়ে তাকালো সে রিহানের দিকে। রিহান চোখ টিপে ভরসা দিল তাকে। তারপর উঠে ধীর পায়ে হাঁটতে লাগলো ব্রিটিশ সেনাদের দিকে। সুফিয়ার পা দিয়ে যাওয়ার সময় নিচু স্বরে সুফিয়া বলল, আমি আপনার জন্য অপেক্ষা করব। ক্যাম্পে ব্রিটিশদের একটা বড় দালান তৈরির কাজ চলছে। এজন্য তারা বাইরের কোনো শ্রমিক নিয়োগ করেনি। বন্দীদের কাছ থেকে পুরো শ্রমটা ওরা আদায় করে। খাবার শেষে সুফিয়ারও ডাক পড়ল। কখনো এত কঠিন কাজ করেনি সে। আজ তাকে ইট ভাঙতে হচ্ছে বসে বসে। অনেকক্ষণ ইট ভাঙার পর যখন একেবারে হাঁপিয়ে উঠল, তখন একটু পানি চাইল সে। একজন ব্রিটিশ সেনা তাকে অল্প একটু পানি দিয়ে এগিয়ে দিয়ে শরীরে অশ্লীলভাবে হাত দিয়ে সুফিয়া এক গাদা ছুলো তার দিকে। ব্রিটিশ সেনাটা তখন রেগে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চর বসালো সুফিয়ার গালে। হাত থেকে নিচে পড়ে গেল পানি। তৃষ্ণা আর মেটাতে পারল না সে। সন্ধ্যার আগে কাজ থেকে বিরতি নিতে পারল সব বন্দিরা। সুফিয়াও চলে এলো কক্ষে। ততক্ষণে রিহানও চলে এসেছে আদালত থেকে। যা ভেবেছিল তাই হয়েছে। আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। রায় শুনে রিহান নিজেকে সামলাতে পারলেও সেই থেকে কেঁদে চলেছে সুফিয়া। রিহান থেকে কাঁদতে নিষেধ করে বলল, আপনি এভাবে কাঁদলে আমিও মনোবল হারিয়ে ফেলবো। আমাদের পালাতে হবে, মনে আছে তো? যদি পালাতে না পারি তবে তো মৃত্যুদণ্ড দেবে। পালাবো? আমি আজ আদালতে যাওয়ার সময় পুরোটা পথ দেখে এসেছি। বন্দীদের সবার শেকল পড়া, তাই রাতে খুব বেশি পাহারা থাকবে না। বলতে বলতে রিহান সুফিয়ার 2 হাত ধরল। সুফিয়ার হাতে বড় বড় ফোসকা অনুভব করে জিজ্ঞাসা করল, এসব কি করে হলো আপনার? ইট ভাঙতে দিয়েছে ওরা আজ সারাদিন, ফোসকা পড়ে গেছে হাতে। শুধু আজ রাতটা ধৈর্য ধরুন। আজ হয় ওদের হাতে মরবো, নয়তো পালাবো এখান থেকে। আর আমি আপনার সাথে মরতেও রাজি আছি। কক্ষের দরজা খোলার শব্দ হলো। দুজনে চুপ হয়ে গেল। তখন
ভেতরে প্রবেশ করলো দুজন গার্ড। ওরা এসে সুফিয়াকে আলাদা কক্ষে নিয়ে যাওয়ার জন্য বের করলো। রিহান জানে ওরা সুফিয়াকে কোন কক্ষে নিয়ে যাচ্ছে। ওরা বের হয়ে গেলে অন্ধকারে বসে বসে রিহান পরবর্তী পরিকল্পনার ছক আঁকতে লাগলো। রাতে খাবার দেওয়ার জন্য এলো দুজন গার্ড। যথারীতি একজন খাবার রেখে চলে গেল, অন্যজন মশাল হাতে দাঁড়িয়ে থাকলো। রিহান চুপচাপ খাবার খেতে লাগলো। তখন গার্ডটা বলল, অনেকদিন ধরে তোমাকে এই কক্ষে পাহারা দিচ্ছি, এবার মনে হয় নতুন কোনো বন্দি আসবে তোমার জায়গায়। শুনলাম তোমার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। গার্ডের দিকে ঘৃণা ভরা একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল রিহান। তার মাথায় অন্য এক পরিকল্পনা ঘুরছে। গার্ডকে উত্তেজিত করা যাবে না এই মুহূর্তে। নিজেও শান্ত থাকার চেষ্টা করলো। খাওয়া শেষ হলে গার্ড বেরিয়ে যেতে চাইলে রিহান পেছন থেকে বলে উঠল, আমি একটু বের হব। কেন? ঘুরে প্রশ্ন করলো বাঙালি গার্ড। রিহান ইশারায় বোঝালো প্রাকৃতিক কাজে বের হবে। গার্ড নিঃশব্দে বের হয়ে গিয়ে 1 মিনিট পর আবার ফিরে এলো। রিহানের দিকে তাকিয়ে বলল, আসো, শেষবারের মতো জ্বালিয়ে নাও আমাকে। কয়েকদিন পর তো জ্বালানোর জন্য আর তুমি থাকবে না মিয়া। প্রত্যুত্তর করল না রিহান। গার্ডের পিছু পিছু সে হেঁটে চলল শৌচাগার মাঠেও ও প্রান্তে। সেখানে পৌঁছতে কয়েক মিনিট লাগলো। তারপর গার্ডকে উদ্দেশ্য করে বলল, সেকেলের বাঁধনটা একটু হালকা করে দিন। গার্ড হেসে বলল, দুঃখিত, ভেতরে তো হাতের কাজ আছে মনে ছিল না। অস্ফুট শব্দ করে রেহান। গার্ড রেহানের হাতের শেকলটা আরেকটু হালকা করল। রেহান শৌচাগারের দিকে এক পা বাড়িয়ে পুনরায় গার্ডের দিকে শরীরের সকল শক্তিতে ঝাঁপিয়ে পড়ল। লোহার শেকলটা গার্ডের গলায় পিছিয়ে ধরে জোরে বাড়াতে লাগলো। গার্ডের মুখ দিয়ে কত করে একটা শব্দ বের হলো কেবল। একটু পর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। রেহান সাবধানে তাকে নিচে শুয়ে দিয়ে হাত থেকে চাবির গোছাটা নিল। তারপর শেকলের বাঁধনটা পুরো খুলে ফেলল। মশালটা আগেই নিভে গেছে গার্ডের হাত থেকে পড়ে। অন্ধকারে রেহান নিজের কাজ চালাতে লাগল। গার্ডের পোশাকটা খুলে নিয়ে নিচে পড়ল। তারপর মুক্ত বাতাসে জোর একটা শ্বাস টেনে ছেড়ে দিয়ে মুখটা নিচে করে নিয়ে হাঁটতে লাগলো কক্ষের দিকে। করিডোরে এসে পৌঁছালো একজন ব্রিটিশ সেনা তাকে থামালো, কিন্তু সন্দেহ করল না গার্ডের পোশাক দেখে। গার্ড বা বন্দীদের চেহারা এরা মনে রাখে না। বন্দীদেরকে নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে ডাকে এরা, যেমন রিহানের নাম্বার 117। ব্রিটিশ সেনাটা রিহানকে একটা আলিশান কক্ষে নিয়ে গেল। তারপর নরম বিছানায় শুয়ে রিহানকে ইংরেজিতে তার শরীরটা টিপে দিতে বলল। রিহানও যেন এই সুযোগটাই চেয়েছিল। বাধ্য ভৃত্যের মতো সে ব্রিটিশ সেনার গা পা টিপতে লাগলো। একবার দূরে পড়ে আছে বৈদ্যুতিক তার। ভবনটাকে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। এখনো সংযোগ আসেনি, তাই মশাল জেলেই আধার কাটানো হয়। পা দিয়ে বৈদ্যুতিক তারগুলো টেনে নিল রিহান। তারপর হাত তুলে নিয়ে ক্ষিপ্র গতিতে ব্রিটিশ সেনার গলায় পেঁচিয়ে জোরে টান দিল। কেবল মুখ দিয়ে তার জিহ্বাটাই কয়েক ইঞ্চি বের করতে পারল। এরপর আশার হয়ে গেল ছটফটিয়ে। রিহান আবার একটা পোশাক পাল্টিয়ে নিল। গায়ে ব্রিটিশ সেনার পোশাক থাকলে কাজটা সহজ হবে তার। পোশাকটা পরে সে ব্রিটিশ সেনার বেশ ধরে হাঁটতে লাগলো সুফিয়াকে উদ্ধার করতে। সবকিছু সে এমনভাবে করছে যেন হাতে সময় খুবই কম। প্রতিটা কক্ষে একজন করে গার্ড থাকে। সুফিয়ার কক্ষের সামনে একজন গার্ড হাতে মশাল ধরে রিমঝিমাচ্ছে। রিহান গিয়ে তাকে ইংরেজিতে দরজা খুলতে বলল, ওপেন দ্য ডোর। গার্ড দ্রুততার সাথে আদেশ পালন করতে ব্যস্ত হয়ে পড়ল। কোনো সন্দেহ করল না গায়ের পোশাকটা দেখেই সে ব্রিটিশ সেনা ভেবে নিয়েছে। এরাও সব কক্ষের বন্দীরা খবর রাখে না কার চেহারা কেমন। গার্ড দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করল রিহান, কিন্তু ভেতরের কক্ষটা খালি দেখে চমকে উঠল সে। এবার সে উত্তেজিত হয়ে বাংলায় জিজ্ঞাসা করল, এ কক্ষে একটা মেয়ে ছিল, সে কই? রিহানের মুখে বাংলা শুনে সন্দেহ হলো গার্ডের। ভীত কণ্ঠে গার্ড জিজ্ঞাসা করল, আপনি কে? রিহান সজোরে ঘষে চালালো গার্ডের মুখে, একসাথে পা চালালো দুপারের মাঝখানে। পরপর দুটি আঘাত সামলাতে পারল না গার্ড। চিল্লানোর সুযোগও দিল না রিহান তাকে। এক হাতে তার পুরো শরীরটা শক্ত করে ধরে অন্য হাত দিয়ে গলা চেপে ধরল। তারপর জিজ্ঞাসা করল, মেয়েটা কোথায় বল? বলছি, গলাটা ছেড়ে দিন। চোখ মুখ দিয়ে পানি বের হলো গার্ডের। রেহান তার গলায় চাপ কমালো। গার্ড তখন বলল, মেয়েটাকে একজন ব্রিটিশ সেনা নিয়ে গেছে কিছুক্ষণ আগে। কেন নিয়ে গেছে? গলায় পুনরায় একটু চাপ বাড়ল রিহান। গত করে ঢোক গেল। গার্ড জানালো, খারাপ উদ্দেশ্য হতে পারে। দুপুরে দেখেছিলাম মেয়েটা ওই ব্রিটিশ সেনার মুখে থুতু মেরেছিল, তখন রেগে গিয়েছে ব্রিটিশ সেনা। রিহানের সারা শরীর যেন আগুন ধরে গেল। এবার গলার চাপ আরও বাড়িয়ে জিজ্ঞাসা করল,
কোন দিকে নিয়ে গেছে ওকে বল। গার্ড ইশারায় দেখিয়ে দিল। রিহান তার ঘাটটা মোটকে দিয়ে ধাক্কা দিল, তারপর দ্রুত বের হয়ে পড়ল ওই গার্ডের থেকে চাবি গোছাটা নিয়ে। সুফিয়ার কিছু হয়ে যাওয়ার আগেই তাকে বাঁচাতে হবে। ক্যাম্পের যে জায়গাটায় নতুন ভবনের কাজ চলছে ওখানে আনা হয়েছে সুফিয়াকে। দুর্বল হয়ে নিচে পড়ে আছে সে। ইতিমধ্যে অনেক চর থাপ্পড় চলেছে তার উপরে। ব্রিটিশ সেনাটা এবার তার শাড়িতে হাত রাখল, চোখে মুখে কামনা নিয়ে আঁচল ধরে টানতে লাগলো। নির্বাক সুফিয়া কেবল চেয়ে থাকলো তার দিকে। বাধা দেওয়ার মতো ওর শক্তি নেই ওর। চোখ দিয়ে কেবল অশ্রু ঝরতে লাগলো। তার প্রতিটা অশ্রু ফোঁটা যেন মিনতি করে বলছে, আমার সর্বনাশ করো না প্লিজ। ব্রিটিশ সেনাটা সুফিয়ার শাড়িটা খুলে নিয়ে ছুঁড়ে ফেলল। পৈশাচিক এক হাসি দিয়ে সে এবার তার ব্লাউজে হাত দিল। বাইরে খুট করে একটা শব্দ হলো। তখন হাত সরিয়ে পেছনে তাকালো ব্রিটিশ সেনা। তাদের পোশাক পরা একজন অপরিচিতকে দেখে ইংরেজিতে প্রশ্ন করল, হু আর ইউ? সুফিয়ার দৃষ্টি গেল এবার আগন্তুকের উপর। আগন্তুককে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো রিহান তাকে ঠিকই বাঁচাতে আসবে। হাসি ফুটে উঠল সুফিয়ার মুখে। তার হাসি দেখে ব্রিটিশ সেনাটার সন্দেহ হলো, তাই দৌড়ে গিয়ে মারতে গেল রিহানকে। তার আগে রিহান পাশ থেকে একটা ইট তুলে নিয়ে ক্ষিপ্র বেগে আঘাত করল ব্রিটিশ সেনাটার মাথায়। তারপর তার মুখটা চেপে ধরল যাতে চিৎকার করতে না পারে। সুফিয়ার দিকে চোখ গেল রিহানের, সাথে সাথে দৃষ্টি ঘুরিয়ে নিল সে। সুফিয়ার এই অবস্থা দেখে সে দেখতে পারবে না। তার সকল রাগ গিয়ে পড়ল ব্রিটিশ সেনাটার উপরে। এক হাতে সে ওর মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে ইটের আঘাত করতে লাগলো মাথায়। জ্ঞান হারিয়ে পড়ে রইল সে ব্রিটিশ সেনাটা। তারপরেও থামল না রিহান। যতক্ষণ তার রাগ মেটেনি ততক্ষণ সে ইট দিয়ে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে দিল ওকে। শেষে মৃত্যু নিশ্চিত করে থামল। তারপর শাড়িটা খুঁজে নিয়ে সুফিয়ার শরীর ঢেকে দিল। শেকলের বাঁধনটাও খুলে দিল। দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালো সুফিয়া। পাশে একটা মশাল জ্বলছিল, ওটা নিভিয়ে দিয়ে রিহান বলল, শাড়িটা পরে নাও, আমাদের এখনই পালাতে হবে এখান থেকে। কয়েক মিনিট সময় নিয়ে শাড়িটা পরে নিল সুফিয়া। তারপর রিহানের হাত ধরে পালানোর জন্য বের হলো। আর কোনো বাধার সম্মুখীন হতে হয়নি তাদের। শুধু ক্যাম্পের প্রবেশ পথে বড় তালা ঝুলানো ছিল বলে দেয়াল টপকে পার হতে হয়েছে। দুর্বল শরীর নিয়ে সুফিয়া প্রথমে দেয়াল টপকাতে পারছিল না, পরে রিহান তাকে সাহায্য করে। ব্রিটিশ সেনার পোশাক খুলে ফেলে দিল রিহান। তারপর ব্যাগ থেকে নিজের একটা পোশাক বের করে পরে নিল। ক্যাম্প থেকে সে ব্যাগও নিতে পেরেছে। প্রথমে যে ব্রিটিশ সেনাটাকে গলায় তার পিছিয়ে হত্যা করেছিল তার কক্ষে ছিল ব্যাগটা। অন্ধকারে হাঁটতে লাগলো দুজন। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল সুফিয়া। রিহানের একটা হাত ধরে থেমে গেল সে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আর হাঁটতে পারছি না। দ্বিতীয়বার না ভেবে সুফিয়াকে কোলে তুলে নিল রিহান। সুফিয়া চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। আলতো করে সে দু হাতে রিহানের গলা জড়িয়ে ধরল। রিহান তাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো অন্ধকারে। নিজেও সে দুর্বল হয়ে পড়েছে, তবে তা বুঝতে দিল না সুফিয়াকে। এই মুহূর্তেই তাদের একটা নিরাপদ দূরত্বে সরতে হবে। ক্যাম্প থেকে অনেকটা দূরে সরে আসার পর একটা মসজিদ নজরে পড়ল ওদের। মসজিদের ভেতরে আলো জ্বলছে। উঠোনে গিয়ে রিহান সুফিয়াকে কোল থেকে নামালো। সুফিয়া জিজ্ঞাসা করলো, আমরা এখানে এসেছি কেন? আজ রাতটা এই মসজিদে কাটাবো আমরা। জবাব দিল রিহান। একটু পর ভেতর থেকে ল্যাম্প হাতে এক লোক বের হলেন। উনি হয়তো মসজিদের ইমাম, মসজিদে থাকেন। বাইরে তাদের আওয়াজ শুনতে দেখে বের হয়েছেন কারা কথা বলছে। ইমাম সাহেব ল্যাম্পটা উপরে তুলে জিজ্ঞাসা করলেন, কারা আপনারা? হুজুর, আমরা বিপদে পড়েছি, আজ রাতটা আমাদের একটু আশ্রয় লাগবে। এগিয়ে গিয়ে বলল রিহান। তারপর সে সব কিছু খুলে বলল ইমাম সাহেবকে। শুনে ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আশ্রয় নেবেন, কিন্তু আপনারা কি স্বামী স্ত্রী? পরস্পরের দিকে তাকলো রিহান এবং সুফিয়া। তারপর আমতা আমতা করে রিহান বলল, আমাদের এখনো বিয়ে হয়নি, আপনি আমাদের বিয়েটা পড়িয়ে দিবেন? কথাটা বলে রিহান তাকালো সুফিয়ার দিকে। সুফিয়া বেশ অবাক হলো হঠাৎ বিয়ের কথা শুনে, তবে তার চোখের ভাষায় প্রকাশ পেল বিয়েতে সে রাজি। এবার ইমাম সাহেব বললেন, বিয়ে পর্বত তার ঠিক আছে, তবে দুজন সাক্ষী তো লাগবে। আচ্ছা, সাক্ষী আমার কাছে আছে বলেই ইমাম সাহেব বাদশু এবং কালাম নামে দুজনকে নাম ধরে ডাকলেন। ঘুমঘুম ভাব নিয়ে ভেতর থেকে দুজন বের হলো। কি হয়েছে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব তাদেরকে সংক্ষেপে সবকিছু বুঝিয়ে দিলেন। এরপর ওখানেই বিয়ে হয়ে গেল রিহান এবং সুফিয়ার। ওদেরকে ভিতরে থাকতে দিয়ে বাকিরা বারান্দায় রাত কাটালো। পরদিন যখন ওরা চলে যাচ্ছিল, ইমাম সাহেব নবদম্পতির হাতে অল্প কিছু পয়সা দিলেন যাতে তাদের কাজে লাগে। এর আগে দুজনকে পেট ভরে খাওয়ালেন। ওনার এই আতিথেয়তায় মুগ্ধ হলো রিহান সুফিয়া দুজনই।
যাওয়ার আগে রিহান ইমাম সাহেবকে জড়িয়ে ধরে বলল, আপনার কাছে আমরা অমর ঋণী হয়ে গেলাম। ইমাম সাহেব হেসে জবাব দিলেন, ঋণের কথা আসছে কেন এখানে? এটা আমার কর্তব্য। বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোর প্রত্যেকের কর্তব্য। দোয়া করবেন আমাদের জন্য। সুফিয়াকে নিয়ে বের হয়ে এলো রিহান। একটা ট্যাক্সি ডাকলো সে। সুফিয়াকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? তোমার স্বামী তোমাকে যেখানে নিয়ে যাবে যেতে পারবে না? মৃদু হেসে মাথা কাত করে সুফিয়া হ্যাঁ সূচক সম্মতি জানালো। ট্যাক্সিতে উঠে রিহান ড্রাইভারকে একটা ঠিকানা দিল। সেই ঠিকানায় চলল ট্যাক্সি। রিহানের গা ঘেঁষে ঘেঁষে তার কাঁধে মাথা রেখেছে সুফিয়া। রিহান তার কোমর জড়িয়ে ধরেছে আলতো করে। মাথা তুলে রিহানের দিকে একবার তাকিয়ে মৃদু হাসল সুফিয়া। আলতো কণ্ঠে বলল, আপনার কাঁধে মাথা রেখে যে সুখটা এখন পাচ্ছি, এমন সুখ কবে পেয়েছি মনে করতে পারছি না। আমাকে কি আপন করতে পারিনি, নাকি হুট করে বিয়ে করে নিয়েছে বলে পরপর মনে হচ্ছে? এমন কথা বলছেন কেন? এই যে আমাকে আপনি আপনি করছেন। আমি আপনি করে বলবো। আপনি আমার আপনি, তবে আমার খুব আপনজন বলে লজ্জা পেল সুফিয়া। আবারও মাথা রাখলো সে রিহানের কাঁধে। রিহান তার মুখটা পুনরায় তুললে সুফিয়ার চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ যেন সব লজ্জা এসে ভর করেছে তার উপরে। রিহান ফিসফিস করে বলল, চোখ খুলো। ধীরে ধীরে চোখ খুলল সুফিয়া, তবে রিহানকে সতর্ক করলো যেন কিছু না করে বসে। হঠাৎ ড্রাইভারের চোখে পড়ে গেল লজ্জার সীমা থাকবে না। রিহান প্রশ্ন করলো, আমাকে বিয়ে করে খুশি তো? অনেক খুশি। আর আমি যে ভবিষ্যতের লোক এটা বিশ্বাস করতে পেরেছ? এখনো না, বিশ্বাস হবে পরের বছর বাংলায় বড় একটা দুর্ভিক্ষ হবে। যে দুর্ভিক্ষটা ইতিহাসের 50-এর মনন্তর নামে লেখা থাকবে। সে সময় বাংলার অনেক মানুষ মারা যাবে খাবার না পেয়ে। পথে ঘাটে যেন মৃত্যুর মিছিল হবে। ভালো ফসলও হবে না। বার্মা থেকে চাল আসবে না, কারণ বার্মা জাপানের দখলে। আর বাংলাদেশের মানুষ অনাহারে মারা যাবে। এতে সবচেয়ে বেশি দায় থাকবে কারা জানো? কারা? ব্রিটিশ সরকার। এরা ফিরেও তাকাবে না বাংলার মানুষের দিকে, খাদ্যও পাঠাবে না। চুপ করে শুনল সুফিয়া রিহানের কথাগুলো। বিশ্বাস করবে কি করবে না দ্বিধায় পড়ে গেল। রিহান আবারও বলে উঠল, আমি ওই সময় আঙ্কেলের কথায় বিয়েতে রাজি হইনি, কারণ একটা ভয় ছিল হুট করে যদি আমি আমার যুগে ফিরে যাই তবে তোমার কি হবে? তুমি তো খুব কষ্ট পাবে। কিন্তু এখন মনে হচ্ছে আমি কখনো আর আমার যুগে ফিরতে পারবো না। আর তুমিও বাবাকে হারিয়ে খুব একা হয়ে পড়েছ, তাই বিয়ে করে তোমার জীবনের সঙ্গী হয়েছে। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম জানেন, যখন বাবার কথায় আপনি আমাকে বিয়ে করতে রাজি হননি। আমি তো আপনাকে চাইতাম মনে মনে খুব। এখন তো জীবনসঙ্গী হয়ে গেছে আমরা। এখনো তোমার আফসোস আছে? না, আফসোসের মৃত্যু হয়েছে কাল রাতেই। প্রায় 2.5 ঘন্টা পর ট্যাক্সি এসে থামলো একটা গ্রামে। রিহান ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নামলো সুফিয়াকে নিয়ে। এটা গ্রাম এলাকা। সুফিয়া আগে কখনো এখানে আসেনি। অবাক হয়ে সে জিজ্ঞাসা করলে, কোথায় নিয়ে এসছেন আমাকে? আপনার এলাকা নাকি? আমার শ্বশুরবাড়ি কি এখানে? তবে তার মানে এখনো বিশ্বাস করেনি আমি যে ভবিষ্যতের লোক। আমি বাড়ি কোথায় পাবো এই যুগে? বলো, কোথায় নিয়ে এসছি দেখতে পাবে, চলো। সুফিয়ার হাত ধরে হাঁটল রিহান। কিছু দূর হেঁটে এক লোককে জিজ্ঞাসা করলো, ভাই সলিমুদ্দিন সাহেবের বাড়িটা কোনটা বলতে পারেন? সলিমুদ্দিন মানে আমাকে জমিদার সলিমুদ্দিনের কথা করছেন? হ্যাঁ উনি। ওই যে বড় প্রাসাদটা বাড়িটা দেখতেছেন, ওইটাই জমিদার সাহেবের বাড়ি। ওইখানে আপনাকে কি কাম আছে? আছে একটা কাজ, আপনাকে ধন্যবাদ বলে পুনরায় হাঁটতে লাগলো ওরা প্রাসাদটার দিকে। সুফিয়া জিজ্ঞাসা করলো, কি সলিমুদ্দিন আপনি কি করে চিনেন? ওখানে গেলেই জানতে পারবে। প্রাসাদটার ভিতরে ঢুকতে ঢুকতে চাইলে দুজন পাহারাদার তাকে পথ আটকালো। একজন জিজ্ঞাসা করলো, কি চাই? সলিমুদ্দিন সাহেব আছেন, ওনার সাথে দেখা করতে চাই, বলল রিহান। আমাদের জমিদারের নাম মুখে নিয়েছেন, আপনার তো অনেক সাহস, বের হয়ে যান এখনই, চিৎকার করে বলল অন্য পাহারাদার। প্রাসাদের বারান্দায় এক বৃদ্ধ বসে তখন একটা বই পড়ছিলেন। চিৎকার শুনে তিনি তাকালেন। পাহারাদার দুজন পথ ছেড়ে দিল। এবার রিহান সুফিয়াকে নিয়ে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ জিজ্ঞাসা করল, কারা বাছা তোমরা, কি চাও? আপনি কি জমিদার সলিমুদ্দিন? হ্যাঁ, ভুরু কুচকালেন বৃদ্ধ। রিহান গিয়ে ওনার কদম খুশি করলো। তারপর সুফিয়াকে বলল, সালাম করো, উনি তোমার দাদা মশাই, আর এটা তোমার দাদা বাড়ি। দাদা বাড়ি? আমার দাদা মশাই? বিস্ময় কথা যেন বের হচ্ছিল না সুফিয়ার মুখ দিয়ে। সুফিয়া পা ছুঁয়ে সালাম করলে জমিদার সাহেব মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তো চিনছি না তোমাদের, আমাকে দাদা মশাই বলছো কেন? জমিদার সাহেবের চোখ এখনো বিস্ময়। তার বিস্ময় কাটাতে রিহান প্রশ্ন করল, আপনার বড় ছেলে জাফরের কথা মনে আছে? জাফর নামটা শুনে চোখ জলজল করে উঠল যেন জমিদার সাহেবের। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে কোথায় এখন? উত্তেজিত হয়ে উঠলেন তিনি। চোখের কোণা বেয়ে অশ্রু বেরিয়ে এলো। হঠাৎ যেন আবেগ ধরে রাখতে পারেননি।
রিহান কণ্ঠটা নিচু করে বলল, জাফর আঙ্কেল মারা গেছেন প্রায় 2 মাস হতে চলল। এই যে সুফিয়া, জাফর আঙ্কেলের একমাত্র মেয়ে। না, তোমরা মিথ্যা বলছো। আমার ছেলে মরেনি। আমার ছেলে অভিমান করে চলে গেছে আমার বাড়ি থেকে। ও আবার ফিরে আসবে। হু হু করে কেঁদে উঠলেন এবার বৃদ্ধ। রিয়ানের কথা যেন বিশ্বাস করতে পারছেন না উনি। সুফিয়া তাকে দুহাত ধরে অসহায় কণ্ঠে বলল, আমার মাকে বন্ধ অপবাদ দিয়েছিলেন সবাই মিলে। আমার মা বন্ধা ছিল না। এই যে আমাকে দেখুন, আমি আমার মায়ের মেয়ে। ওরে থাম থাম রে আমার দাদা ভাই, আমাদের ভুল হয়ে গিয়েছিল, সে ভুলটা আর মনে করিয়ে দিস না। আয় আমার বুকে আয় বলি সুফিয়াকে বুকে নিয়ে জড়িয়ে ধরলেন জমিদার সলিমুদ্দিন। তারপর জিজ্ঞাসা করলেন, তোর মা জাহানারা এখন কোথায়? ও আসেনি সাথে? মা মারা গেছে আর অনেক আগে। আমি এখন এতিম হয়ে গেছি। দাদার বুকে কান্নায় ভেঙে পড়ল সুফিয়া। ভেতর থেকে আরও বেশ কয়েকজন এসে উপস্থিত হলো। সবাই বুঝতে চেষ্টা করছে ঘটনাটা। পরে জমিদার সলিমুদ্দিন নিজেকে সামলিয়ে পরিবারের সবাইকে ঘটনাটা বুঝিয়ে বললেন। সবাই খুশি হলেও সুফিয়ার বাবা মার মৃত্যু হয়েছে শুনে কষ্ট পেল অনেক। কিন্তু সবাই তো আল্লাহর ইচ্ছে, সবই যা পেয়েছে তাতেই সন্তুষ্ট হয়ে সুফিয়া এবং রিহানকে ঘরে তুলে নিল। এক ফাঁকে সুফিয়া সবাইকে জানিয়ে দিল রিহান তার স্বামী। জমিদার বাড়িতে কাটতে লাগলো সুফিয়ার পরবর্তী দিনগুলো। সুফিয়া অবশ্য বিশ্বাস করতে পারছিল না পুরো ঘটনাটা। এটা কি আসলেই তার দাদা বাড়ি? তার দাদা কি আসলে এত বড় জমিদার? বেঁচে থাকতে বাবার মুখে কখনো দাদা বাড়ির গল্প শোনেননি সে। তাছাড়া এটা তার দাদা বাড়ি না হওয়ার কোনো ফুরসত নেই। সবাই যেভাবে কান্নাকাটি করে তাকে গ্রহণ করেছে, তখন বিশ্বাস হতেই পারে এটাই সুফিয়ার দাদা বাড়ি। কিন্তু রিহান কি করে জানলো এত কিছু? সে কি করে জানলো জমিদার সলিমুদ্দিন সুফিয়ার দাদা মশাই? প্রশ্নটা অবশ্য রিহানকে করতে বলেনি সুফিয়া। আচ্ছা, আপনি কি করে জানলেন আমার দাদা বাড়ি এখানে? জমিদার সলিমুদ্দিন আমার দাদা? রিহান জবাব দিল, আমি আঙ্কেল থেকে জেনেছি। আঙ্কেল তো প্রায় কলকাতায় বোনের কাছে পাঠানোর জন্য চিঠি লিখতেন। আরও একদিন উনি চিঠি লিখেছেন। ওই সময় আমি গিয়ে ওনার সাথে কথা বলি। তুমি কখনো খেয়াল করেছো কিনা জানি না, চিঠি লেখার সময় আঙ্কেলের মনটা অনেক স্মৃতি কাতর থাকে। ওই সময় যদি পরিবার পরিজনের জিজ্ঞাসা করে উনি সব বলে দিতেন। আমি ওই সময় তোমার দাদাবাড়ির সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিই। কারণ একবার তুমি বলেছিলে দাদাবাড়ির সম্পর্কে কিছু জানো না তুমি। সেদিন তোমার কথা শুনে খারাপ লেগেছিল। পৃথিবীতে সেই মেয়ে ভাগ্যবতী যার স্বামী স্ত্রীর মনের অব্যক্ত কথা বোঝার ক্ষমতা রাখে বা শক্তি রাখে, মন্তব্য করল সুফিয়া। আমি কি ভাগ্যবতীর স্বামীর দলে পড়ি? দুষ্টমি করে প্রশ্ন করল রিহান। সুফিয়া জিভ দেখিয়ে হেসে চলে গেল ভেতরে। সুফিয়ার আগমনে জমিদার বাড়িতে 7 দিন উৎসব হওয়ার ঘোষণা দিলেন জমিদার সলিমুদ্দিন। 7 দিন ধরে গরিব মিসকিনদের খাওয়ানো হবে, আর পরবর্তী 2 মাস সকল জমির খাজনা মাফ। গ্রামবাসীও খুব খুশিতে এতে। প্রতিদিন বড় বড় গরু মহিষ জবাই করে খাবারের আয়োজন করা হয়। 7 দিন ধরে গ্রামে কারোর বাড়িতে খাবার রান্না করতে হয়নি। সবই জমিদার বাড়িতে দল বেঁধে খেতে এসেছে। এসে গল্প করে মজা করে সুফিয়া রিহানকে দোয়া করে যায়। উৎসবের শেষের দিন জমিদার বাড়িতে এলাকার সব লোক উপস্থিত হলে রিহান তাদেরকে খাবার শেষে চলে না যাওয়ার অনুরোধ করল। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। উপস্থিত সবাই কিছুটা অবাক হলেও রিহান কি কথা বলবে শোনার জন্য আগ্রহ দেখালো তারা। জমিদার সলিমুদ্দিন ডাকলেন রিহানকে। তিনিও অনবগত এ ব্যাপারে। রিহানকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা দাদু ভাই, বলো তো কি নিয়ে কথা বলতে চাও তুমি? দাদামশাই, তার আগে আমাকে একটা ওয়াদা করতে হবে। বলো তুমি কি চাও, পাবে? সত্যি তো? হ্যাঁ সত্যি। আমি চাই আগামী 1 বছরের জন্য কারো কাছ থেকে খাজনা নেবেন না। 1 বছরের জন্য কেন বলো তো? সুফিয়া এসে দাঁড়ায় ওখানে। বাড়ির বাকি সদস্যরা আসে। সুফিয়া ভয় পাচ্ছে। রিহান হুট করে সবার সামনে বলে বসবে না তো সে ভবিষ্যতের লোক। রিহানের দিকে তাকালো সে। রিহানও তাকালো। মাথা নেড়ে চোখের বাসে সুফিয়া তাকে মিনতি করলো সব যেন না বলে। রিহান তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে জমিদার সাহেবকে বলল, দাদামশাই, আমি বাংলার ভবিষ্যৎ আন্দাজ করতে পারছি। খুব বড় ধরনের একটা দুর্ভিক্ষ আসতে চলেছে। বাংলা সং 1350-এ দুর্ভিক্ষটা হবে, তাই দুর্ভিক্ষের নাম হবে 50-এর মরন্তর। অনেক লোক খাদ্যের অভাবে মারা যাবে। আমি চাই আপনি জমির খাজনা মাফ করে দিন আর ঘোষণা করুন সবাই যেন জমিতে ধান গমসহ নানান জাতের ফসল ফলায়। আফসোসের বিষয়, খুব কম ফসল হবে জমিতে। নিচের যা ফসল আছে তা যেন এখন থেকে সংরক্ষণ করে রাখে সবাই। কেউ যেন খাবার অপচয় না করে। কিন্তু পরের বছর দুর্ভিক্ষ হবে, তুমি এখন থেকে জানলে কি করে? প্রশ্নটা করলেন বখতিয়ার উদ্দিন, সুফিয়ার একমাত্র চাচা। তুমি কি অন্তর্যামী? রেহান মুখটা বিবর্ণ করে পুনরায় তাকালো সুফিয়ার দিকে। সুফিয়া সবার আড়ালে হাত জোর করল রিহানের উদ্দেশ্যে, যেন উল্টাপাল্টা কিছু না বলে।
রিহান নিজেও তথ্যটা গোপন রেখে বলল, এটা পুরোটাই আসলে আমার আন্দাজ। আমার এই আন্দাজের পেছনে কিছু কারণ হচ্ছে, এবছর বৃষ্টি খুব কম হচ্ছে, তাই ভালো ফসল হবে না। বার্মা থেকে চাল আমদানি হতো, কিন্তু এখন চাল আমদানি বন্ধ। আর ব্রিটিশদের পক্ষে যেসব সেনারা জাপান জার্মানদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তাদের প্রচুর খাদ্যের প্রয়োজন হবে। তাই ব্রিটিশ সরকার বেশিরভাগ খাবার মজুত করে রাখবে। বাংলার মানুষ খাবার মতো কিছুই পাবে না, খাবারের অভাবে মারা যাবে। আমরা যেন মৃত্যুর মিছিলটা একটু কমাতে পারি, তাই সে চেষ্টা করতে পারি না। ভবিষ্যতে কী হবে সেটা আন্দাজের ওপর নির্ভর করে আমরা এত কিছু করতে যাব কেন? বখতিয়ারউদ্দিন এখনও একমত হতে পারছে না রিহানের সাথে। তাকে থামিয়ে সলিমুদ্দিন বলল, বেশ, তাই হবে। ভবিষ্যৎ কী হবে সেটা আমি জানি না, শুধু তোমার আবদার রাখার জন্য আর আমার দাদু ভাই সুফিয়াকে খুশি করার জন্যই আমি তোমার কথাগুলো জনগণের উদ্দেশ্যে ঘোষণা করব। আগামী 1 বছর কারোর কাছে জমির খাজনা নেওয়া হবে না বলেই হাতের ইশারায় তিনি সুফিয়াকে ডাকলেন। সুফিয়া দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। রিহানও অন্য পাশে গিয়ে জমিদার সাহেবের কাঁধে মাথা রেখে মৃদু হাসল। জমিদার পরম যত্নে দুজনকে হাত বুলিয়ে দিলেন গালে। সেদিন জমিদার সলিমুদ্দিন ঠিকই ঘোষণা করলেন রিহানের কথাগুলো। অল্প লোকে কথাগুলোর গুরুত্ব দিলেও বেশি সংখ্যক লোক কথাগুলো বিদ্রূপ করে উড়িয়ে দিল। অনেক বিরক্ত হয়ে বলল, এটা কি 7 দিন ধরে খাওয়ানোর শাস্তি? এতক্ষণ ধরে এভাবে দাঁড় করে এসব কি শোনানো যাচ্ছে, উদ্ভট কথাবার্তা। তবে খাজনা মওকুফের মেয়াদ বাড়ায় সবাই খুশি মনে ফিরে গেল ঘরে। এই ঘটনার দিন ঠিক 7 মাস পর ওই লোকগুলি আবার এসে হাজির জমিদার বাড়িতে। যারা সেদিন বিদ্রূপ করেছিল সবার হাতে ভিক্ষার থলি। শুকনো চেহারা দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে এবার অভুক্ত। পরনের কাপড়ের ভেতরে শরীরটাকে তাদের মনে হলো যেন একটা কঙ্কাল। ওরা এসে একবেলা খাবার চেলে রিহান তাদেরকে 7 মাস আগের ঘটনা মনে করিয়ে দিল। তখন সবাই কান্না করতে করতে বলল, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দিন, আমরা সেদিন আপনার কথাগুলো বিশ্বাস করিনি। রিয়ান বলল, যারা ভবিষ্যতের কথা ভেবে পূর্বেই প্রস্তুতি নেয় তাদের ভবিষ্যতের প্রায় অর্ধেকের বেশি বাধা বিঘ্নতা কেটে যায়। আপনারা সেদিন আমার কথাগুলো বিশ্বাস করেনি, তারপরও যদি একটু আপনাদেরকে দেয়া জমিগুলোতে ফসল ফলাতেন। খাজনা মাফ পেয়ে কি করেছেন এই 7 মাসে? বেশিরভাগ জমি খালি রেখে দিয়েছেন। জমিদার সলিমুদ্দিন এসে দাঁড়ালেন। এবার তিনি মন্তব্য করলেন, এই লোকগুলোর এটাই প্রাপ্য ছিল। রিহান দাদু ভাই, তোমার উপর ছেড়ে দিলাম, এদের কি করা যায় তুমি বলো। আমি যা বলে অনুরোধ রাখবেন তো? আগে কি কখনো রাখিনি? রেখেছেন, আজও রাখবেন বিশ্বাস করি। আমার তো কিছুটা হলেও ধান গম সংরক্ষণ করতে পেরেছি জমিদার বাড়িতে। এই অসহায় লোকদেরকে অল্প অল্প করে দিতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। রিহান মৃদু হাসলো, হেসে বলল, তবে এই লোকগুলোকে একটু সন্তুষ্ট করার ব্যবস্থা করুন। রিহান কথাটা বলেই ভেতরের দিকে হাঁটল। সুফিয়া তার হাত ধরে নিজেদের কক্ষে টেনে নিয়ে এলে গেল। তারপর অবাক হয়ে চেয়ে থাকলো সে রিহানের দিকে বেশ কিছুক্ষণ। রিহান মাথা দুলিয়ে প্রশ্ন করল, কি সত্যি আপনি এসব আগে থেকে জানতেন? এখনো অবিশ্বাস? আমার পেটের বাচ্চা চেয়ে বলুন। রিহান সুফিয়ার পেটের উপর আলতো করে হাত রাখল। কয়েক মুহূর্ত দম নিয়ে বলল, এই যে ছুলাম আমাদের অনাগত সন্তানকে, আমি কোনো মিথ্যা বলিনি, সব তো দেখতে পেলে। সুফিয়ার মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না। এবার সেও বিশ্বাস করতে শুরু করেছে রিহান আসলে ভবিষ্যতের লোক। অনেকক্ষণ পর সে মৃদু স্বরে প্রশ্ন করল, সত্যি কি ওই দিন বিমান দুর্ঘটনায় রস গ্রেগরিও ছিলেন? সুফিয়ার প্রশ্নের মুহূর্তে জবাব না দিয়ে এক নজরে তার চেহারার দিকে চেয়ে থাকেন রিহান। খুব অসহায় লাগছে সুফিয়াকে। 50-এর মনন্তর সম্পর্কে ইতিহাসে যা লেখা আছে তার চেয়ে বাস্তব জগৎটা যে কতটা ভয়াবহ তা পদে পদে অবলোকন করে যাচ্ছে রিহান। এই তো আজ সকালে কিছু লোককে ময়লা আবর্জনা স্তূপে কুকুরের সাথে ভাগাভাগি করে খেতে দেখা গেছে। কুকুরগুলো খেতে না পেয়ে হিংস্র হয়ে গেছে, তাই তাদের খাবারে কেউ ভাগ বসাতে গেলেই হিংস্র দাঁত বের করে তেড়ে যায়। অভুক্ত লোকগুলো হার মানতে নারাজ। পেটের ক্ষুধায় সাথে লড়াই করাচ্ছে। কুকুরের সাথে লড়া অনেক সহজ। দুপক্ষের লড়াই বিজয়ীরাই খেতে পারবে ময়লার স্তূপের সেই খাবার। হঠাৎ করে বাজারেও চাল গম জাতীয় দ্রব্যের দাম বেড়ে আকাশ সমান। বিভিন্ন ব্যবসায়ীরা এসব দ্রব্য মজুত করে রাখে, তারপর ধীরে ধীরে বাজারে ছেড়ে চাহিদা আরও বাড়িয়ে দেয়। গবাদি পশুগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। পথে পথে মরে পড়ে আছে এসব অবুঝ পশুগুলো। চারণভূমিগুলো শূন্য। গবাদি পশুরা সারাক্ষণ খোঁজেও চারণভূমিগুলোতে কোনো ঘাস পায় না। অনেকে জমিতে ধান গম চাষ করেছে, তবে সাইক্লোন আর ঝড়ে সব ভেসে গেছে। যারা পূর্বে একটু সতর্ক হয়েছিল তারা অল্প কিছু ধান গম পেয়েছে। সাইক্লোন ঝড় থেকে তাদের ফসল রক্ষা পেলেও রক্ষা পায়নি ব্রাউন স্পট নামক রোগ থেকে, যা প্রায় সব ফসল নষ্ট করে ফেলে। এই ভূখণ্ডে যখন খাদ্যের এমন অবস্থা, সেই মুহূর্তে সরকার ব্রিটিশ ভারত থেকে ফসল সংগ্রহ করতে শুরু করে।
কারণ সরকার আশঙ্কা করছে জাপানি সেনারা ভারতে আক্রমণ করতে পারে। তাই সরকারি লোকের অল্প দাম দিয়ে সব ফসল নিয়ে যায় ব্রিটেনে। বাংলায় তখন অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়। এমনিতেই ফসল তেমন উৎপাদন হয়নি, তার উপর যা আছে তা কম দামে ব্রিটেনে নিয়ে গেছে সরকার। চারপাশে চলতে লাগলো লাশের মিছিল। গবাদি পশু পাখি মানুষ যেন প্রতিযোগিতা করে মরতে লাগলো। যে ঘটনাটা সবচেয়ে বেশি আজ রিহানকে ভাবাচ্ছে তা হলো, আজ দুপুরে এক পরিবারের 10 জন সদস্য একসাথে আত্মহত্যা করেছে খাবার না পেয়ে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে। এভাবে ক্ষুধা নিয়ে বেঁচে থাকার চেয়ে একেবারে মরে যাওয়াটাই হয়তো তারা ভালো মনে করেছে। প্রতিদিন জমিদার বাড়িতে অভুক্ত লোকগুলো এসে দুয়ারে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদেরকে আর কত দেয়া যায়? এভাবে দিতে থাকলে নিজেদেরই একসময় খাদ্যের অভাবে ভুগতে হবে। একদিন সবাইকে ডেকে সুফিয়ার চাচা বখতিয়ার উদ্দিন বিশাল এক ভাষণ দিলেন। তিনি ভাষণে বললেন, ভাইরা, আমার প্রতিদিন লড়াই করছে ক্ষুধার সাথে, কিন্তু আমাদের এই ক্ষুধা মেটানোর দায়িত্ব কার? সরকারের উচিত দুর্ভিক্ষে আমাদের পাশে দাঁড়ানো। কিন্তু সরকার কি করছে? তারা আমাদের জন্য খাবার পাঠাচ্ছে না, উল্টো আমাদের খাবারগুলো তারা নিয়ে গেছে। এই ভক্ষকদের বিরুদ্ধে আন্দোলন হোক। ভারত যে ব্রিটিশ উৎখাতের আন্দোলন চলছে তাকে সমর্থন করুক। রাজপথে নামবেন তো আপনারা? অভুক্ত জনতা চিৎকার করে উঠল, রাজপথে আছি আমরা। ব্রিটিশদের কথা শুনে হঠাৎ গায়ে আগুন ধরে গেল জনতার। সকল শক্তি যেন ফিরে পেল তারা দুর্বল গায়ে। বখতিয়ার উদ্দিন তখন স্লোগান ধরলেন, ইংরেজদের হায়না, ভারত ছেড়ে পালিয়ে যা। জনতা তখন স্লোগানটি সমস্যারে উচ্চারণ করে নেমে পড়ল রাজপথে। তাদের নেতৃত্ব দিলেন বখতিয়ার উদ্দিন, তাদের মিছিলে যোগ দিল রিহানও। একটা ব্রিটিশ সেনার গাড়ি এসে রুকল মিছিলটাকে। ইংরেজিতে একজন গর্জন করে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? সবার পক্ষে বখতিয়ার উদ্দিন ইংরেজিতে জবাব দিলেন, আমরা আমাদের অধিকার চাই। বাংলার মানুষ অনাহারে মরছে, তা দেখে আপনার সরকার আরো মজা লুটছে। আমরা আর মৃত্যুর ভয় করি না, প্রতিদিনই আমরা মৃত্যু দেখি, মৃত্যুর সাথে আমাদের বসবাস। ব্রিটিশ সেনারা জবাব দিল, সরকার এই মুহূর্তে অপারগ। দেখেন, যুদ্ধের কারণে বাংলার যোগাযোগ অবস্থা অনেকটা খারাপ, তাই এই মুহূর্তে সরকার খাবার পাঠাতে পারছে না। আর জার্মান জাপানদের সাথে আমাদের যেসব যোদ্ধারা যুদ্ধ করেছে তাদের অনেকে খাবারের প্রয়োজন। আপনাদের ব্রিটেনে তো দুর্ভিক্ষ হয়নি, দুর্ভিক্ষ হচ্ছে আমাদের এই বাংলায়। আমাদের বাংলার মানুষ মরছে, তাও কষ্টটা আমাদের। বলেই বখতিয়ার উদ্দিন আবারও স্লোগান ধরলেন। তার সাথে গলা মিলাল উত্তেজিত জনতা। ব্রিটিশ সেনারা তখন গুলি ছুড়ল। বেশ কয়েকজন জনতা বুক পেতে লুপে নেয় সেই গুলি, রক্তাক্ত হয়ে পড়ে রাজপথ। বখতিয়ার উদ্দিন সামনের ব্রিটিশ সেনাকে ধাক্কা দিয়ে আহত একজনকে ধরে চিৎকার করে বলতে লাগলেন, শামসু, শামসু চোখ খোল ভাই, কিছু হবে না। তারপর বাকিদের উদ্দেশ্যে বললেন, এই আহত সবাইকে ধরে ডাক্তারের কাছে নিয়ে চলো। যে সেনাটাকে বখতিয়ার উদ্দিন ধাক্কা দিয়েছিল সে সেবার লাথি মারল তাকে। তা দেখে রিহানের মাথা যেন রক্ত উঠে গেল। ব্রিটিশ সেনার বন্দুকটা কেড়ে নিয়ে ঠাড় আড়া করে গুলি চালালো কয়েক রাউন্ড। 7 জন ছিল ওরা ব্রিটিশ সেনা। 6 জন গাড়ি থেকে নেমেছিল, চালকের সিটে একজন বসা ছিল। সঙ্গীদের মরতে দেখে সে পালিয়ে গেল গাড়ি নিয়ে। নিজেদের আহত লোকগুলোকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। 3 জনের ইতোমধ্যে মারা গেছে। ব্রিটিশ 6 জনও ছটফট করতে করতে মারা গেছে। বখতিয়ার উদ্দিন রিহানের কাঁধে হাত রাখলেন, আফসোস করে বললেন, এ তুমি কি করলে রিহান? ওরা তো এখন আবার আসবে, এবার প্রস্তুতি নিয়ে আসবে। তোমার উচিত হয়নি এভাবে মাথা গরম করার। রিহান জবাব দিল, আপনার মতো সম্মানিত একজনকে ওরা লাথি মেরেছে, আমি পাশে দাঁড়িয়ে তো এটা চেয়ে দেখতে পারি না। কিন্তু একটা নতুন পেপার ডেকে আনলে, তুমি কিছুদিন পালিয়ে থেকো, আপনি যা বলবেন তাই হবে। তবে সুফিয়ার সাথে একবার দেখা করতে চাই আমি। জমিদার সলিমউদ্দিনও পরামর্শ দিলেন রিহানকে পালিয়ে যেতে। পুরো ঘটনাটা শুনে সুফিয়া তো কেঁদে একাকার। তাকে কক্ষে ডেকে নিয়ে রিহান বলে, এভাবে কেঁদো না, তোমার স্বামী ব্রিটিশ মেরেছে, ব্রিটিশ মারলে তো খুশি হওয়ার কথা, সেজন্য আমি কাঁদছি না। আপনাকে যে আমি সবসময় কাছে পাবো না তাই আমি কাঁদছি। ধ্বংস ব্রিটিশ, হায় না। আমি গোপনে আসবো তোমার সাথে দেখা করতে, কিন্তু একা আপনি কোথায় থাকবেন? তাছাড়া আপনি এই যুগেরও কেউ না, অনেক কষ্ট হবে আপনার। ব্রিটিশদের হাতে পড়ে গেলে আমার আর আমার সন্তানের কি হবে? ভেবো না, ব্রিটিশরা কিছুই করতে পারবে না। আমার সন্তানের মুখ না দেখে আমি মরব না। আলতো করে সুফিয়ার পেটে হাত বুলিয়ে দিল রিহান। সুফিয়ার কানে ফিসফিস করে জিজ্ঞাসা করে, লাথি মারে তো পেটের ভেতরে? চোখের জল মুছে উপর নিচে মাথা দুলাই সুফিয়া। রিহান তার কপালে আলতো করে চুমু খেয়ে অশ্রু মুছে দিল। দূর থেকে ব্রিটিশদের গাড়ি সাইরেন শোনা গেল। রিহান সুফিয়ার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। জমিদার বাড়িতে প্রবেশ করল কয়েকটা ব্রিটিশ সেনার গাড়ি। আগের সেই গাড়িটাও এসেছে, যেটা নিয়ে পালিয়ে গিয়েছিল একজন, সেই নিয়ে এসছে সবাইকে।
তারা এসে রিহানের খোঁজ করলো, পুরো বাড়ি তল্লাশি করলো, কিন্তু পেল না। শেষে একজন ব্রিটিশ সেনা সুফিয়াকে দেখে ডাকলো। সুফিয়া তাকে দেখে ভয় চমকে উঠল। এ কি করে সম্ভব? এই লোকটাকে তো রিহানা নিজ হাতে মেরে ফেলেছিল ওই দিন ক্যাম্প থেকে পালানোর সময়। লোকটা বেঁচে গেল কি করে? সুফিয়া ভয়ে ভয়ে কাছে এলে ব্রিটিশ সেনাটা তাকে ধরে নিয়ে টেনে নিয়ে গেল ঘর থেকে বের করে। জমিদার সলিমউদ্দিন তখন গর্জে উঠে জিজ্ঞাসা করলেন, আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও কি করেছে? ব্রিটিশ সেনা তার বাংলা কথা না বুঝলো আন্দাজ করে জবাব দিলেন ইংরেজিতে, এই মেয়েটা আমার যমজ ভাইকে খুন করে পালিয়ে এসেছে। সেদিন ক্যাম্পে আমি দেখেছি এই মেয়েটাকে আমার ভাইয়ের কক্ষ থেকে বের করে একটা নতুন ভবনে নিয়ে গিয়েছিল। পরে ওখানে আমার ভাইয়ের লাশ পাওয়া যায়, এই মেয়েটাকে পাওয়া যায়নি বলে গাড়িতে তুলে নিল সুফিয়াকে। বৃদ্ধ সলিমউদ্দিন উত্তেজিত হয়ে ইংরেজিতে বললেন, ও খুন করেনি, ওকে ছেড়ে দাও তোমরা, আমাকে নিয়ে যাওয়ার বদলে। ওনার কথা কানে না তুলে সুফিয়াকে নিয়ে চলল ওরা সাথে। সুফিয়া দাদা দাদা বলে পেছনে ফিরে চিৎকার করতে লাগলো চলন্ত গাড়িতে। আড়াল থেকে সব লুকিয়ে দেখে রিহান। এবার সে নিজেকে আড়াল করে রাখতে পারল না। সুফিয়াকে নিয়ে যেতে দেখে পিছু পিছু সেও দৌড় দিয়ে সুফিয়ার নাম ধরে। ব্রিটিশদের গাড়ি তখন থামে। রিহান পালিয়ে গেল না, ভয় পাচ্ছে না সে আর। তার ভয়, সব ভয় সুফিয়াকে ঘিরে। সুফিয়ার কিছু হলে সে সহ্য করতে পারবে না। গাড়ি থেকে আগের ব্রিটিশ সেনাটা নামলো, যে সুফিয়াকে চিহ্নিত করেছে। চালকের সিটে বসা ব্রিটিশার নজর রিহানের ওপর পড়ল। সে চিৎকার দিয়ে উঠে বলল, দিস ইজ দ্য গাই। রিহানকে বন্দুকের বাট দিয়ে কয়েকটা আঘাত করা হলো জোরে। তার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। সুফিয়া কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, ওকে ছেড়ে দাও। রিহানকে মেরে দুর্বল করে ফেললো, গাড়িতে তুলে বসালো সুফিয়ার পাশে। সুফিয়া কান্নার বেগ বাড়িয়ে শাড়ির আঁচল দিয়ে রিহানের সারা মুখ মুছে দিল। ঠোঁটে রক্ত লেগে তার সাদা শাড়িটা রক্ত লাল হয়ে উঠল। অভিমান করে সে প্রশ্ন করল, কেন এলে ওদের সামনে? কে আসতে বলেছে? রিহান জোর করে এসে বলল, তোমাকে একা ওদের সাথে পাঠাবো ভেবেছ কি করে? পুনরায় যদি আমাদের ক্যাম্পে নিয়ে যায় তবে কি হবে জানো? তাহলে আমরা তিনজনই মারা যাব, আমি, তুমি আর আমাদের অনাগত সন্তান। অসহায় শোনালো রিহানের কণ্ঠ। কথা আছে, বিপদ একা আসে না। রিহানদেরও যেন তাই হলো। ওদের যখন ব্রিটিশরা নিয়ে যাচ্ছিল তখন কোত্থেকে যেন জাপানি সেনারা এসে আক্রমণ করে। গ্রেনেড ছুড়ে ব্রিটিশদের গাড়ির দিকে। গাড়ি থেমে গেল। মুহূর্তেই একটা দাবদাহ অবস্থা। চোখের সামনে আগুন লেগে গেল সামনের কয়েকটা গাড়িতে। রিহান সুফিয়াকে কোলে নিয়ে ঝাঁপ দিল। সুফিয়ার পেটের বাচ্চার যাতে ক্ষতি না হয় তাই সবটা আঘাত নিজেই নিল। ইটের রাস্তায় লেগে গেল, তার হাতের কনুই কেটে থেতলে গেল। সেদিকে পরোয়া না করে সে সুফিয়ার হাত ধরে দৌড়াতে লাগলো। একসাথে অনেকগুলো গুলির শব্দ হলো। সুফিয়া ভয়ে চিৎকার করে কান চেপে ধরল। গুলিগুলো তাদের দিকে করা হয়নি, ব্রিটিশরা যারা পালিয়েছে তাদেরকেই করেছে। একটা বাস গাড়ি আসতে দেখা গেল। গাড়িটাকে দেখে রিহান চিনতে পেরেছে এই সেই বাস গাড়ি যেটাতে উঠে সে ঘুমিয়ে পড়েছিল, তারপর 2017 সাল থেকে 1942 সালে চলে এসেছে। বাস গাড়িটা এসে থামলো যেখানে ব্রিটিশদের গাড়িগুলো চলছিল। তার কিছুটা দূরে রিহান সুফিয়াকে নিয়ে উঠে পড়ল ওই গাড়িতে। কিন্তু কে জানতো গাড়িটা আগেই দখল করে রেখেছে জাপানি সেনারা। বেশ কয়েকজন যাত্রীকে ওরা বন্দুক তাক করে রেখেছে। রিহান এবং সুফিয়াকেও সিটে বসতে বলল। ভয়ে ভয়ে বসলো ওরা। একটা বন্দুক তাক করা হলো তাদের দিকে, যারা একটু আগে ব্রিটিশদের গ্রেনেড ছুড়েছিল। তাদের কয়েকজন উঠে এলো বাসে। জাপানি ভাষায় কি যেন বলল, তারপর মেয়ে যারা বন্দি আছে তাদেরকে ছেড়ে দিল। সুফিয়া রিহানকে ছেড়ে যেতে নারাজ, তাই শক্ত করে রিহানের হাত ধরে থাকলো। কিন্তু জাপানিরা তাকে ধরে নামিয়ে দিল গাড়ি থেকে। আচরণে বুঝে দিল তারা মেয়েদের চায় না বন্দি হিসেবে। গাড়িতে সব বন্দি ছিল সবাইকে সিটের সাথে রশি দিয়ে শক্ত করে বাঁধা হলো যাতে পালাতে না পারে। রশিতে বাঁধার পর বন্দুক সরিয়ে ফেলা হয়েছে। এবার কিছু জার্মান সেনা উঠল গাড়িতে। জাপানি সেনাদের সাথে ইংরেজিতে আলোচনা করলো বন্দীদের কি করা যায়। তারপর সিদ্ধান্ত নিল পাশে একটা বনে তারা ঘাঁটি গাড়বে আজ। তাদের কাছে গোপন সংবাদ আছে এই রাস্তা দিয়ে ব্রিটিশদের আরও একটা বহর যাবে মধ্যরাতে। বহরটাকেও শেষ করে তারা বন্দীদের নিয়ে যাবে থাইল্যান্ডে। ওখানে ডেথ রেলওয়ের কাজে লাগিয়ে দেবে এদের। আধার নেমেছে। ব্রিটিশদের গাড়িগুলো তখনও জ্বলছিল। ওগুলোকে পাশ কাটিয়ে বাস গাড়িটাকে একটা বনপথে সরিয়ে আনলো একজন জার্মান। নিজেদের সব গাড়িগুলো সাইড করলো। তারপর আগুন জ্বালিয়ে তাঁবু গাড়ল ওখানে। ইতোমধ্যেই ব্রিটিশদের একটা বহর শেষ করতে পেরে উৎসব উৎসব ভাব বিরাজ করছে তাদের মাঝে। কয়েকজন শিকার করতে গিয়েছিল বনের আরো গভীরে। তারা দুটো হরিণ শিকার করে এনেছে। হরিণ দুটোকে আগুনে পুড়িয়ে ভোজন করতে লাগলো এবার সবাই মিলে।
বাইরে প্রচণ্ড ঠান্ডা। বাসে যেসব বন্দিরা আটকে ছিল সবাই কাঁপছে শীতে। সামনে আগুন জ্বালিয়ে জার্মান জাপানি সেনারা এই ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করছে। আগুনের তাপ বাস পর্যন্ত আসছে না। একজন মধ্যবয়স্ক বন্দী ঠান্ডায় কাশতে লাগলো ঘন ঘন। চোখ ঘুম দিয়ে তার পানি বের হচ্ছে কাশতে কাশতে। বেচারা হাত দিয়ে একটু মুছতেও পারছে না, হাত দুটো বাঁধা বলে। তার কষ্ট দেখে আরেকজন বন্দুকধারীকে উদ্দেশ্য চিৎকার করে ইংরেজিতে বলল, একটু দিকে আসুন, এখানে একজন শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে। দুজন বন্দুকধারী এগিয়ে এলো বাসে, ইংরেজিতে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাপেন? লোকটা জবাব দিল, আমাদের তো বেঁধে রেখেছেন, সমস্যা নেই, এই লোকটা খুব অসুখ, ওনাকে দয়া করে ছেড়ে দিন। অসুস্থ লোকটাকে ইশারায় দেখালো। তখন একজন বন্দুকধারী জাপানি ভাষায় কি যেন বলল, সম্ভবত গালি দিয়েছে, মুখের ভঙ্গিমায় তাই মনে হলো। তারপর ওরা অসুস্থ লোকটার বাঁধন খুলে দিতে লাগলো। খুলে দেওয়া শেষ হলে আগের যে লোকটা সাহায্যের জন্য ডেকেছিল সে তাদের ধন্যবাদ দিল, কিন্তু সেদিকে বন্দুকধারী দুজনে ভ্রুক্ষেপ করল না। ওরা অসুস্থ লোকটাকে বাস থেকে নামিয়ে আগুনের পাশে গিয়ে বসল। প্রথম তাকে মনে হতে পারে ওরা তার সেবা করছে, ঠান্ডা থেকে বাঁচতে তাকে আগুনের পাশে নিয়ে গেছে, কিন্তু পরক্ষণে সবার ধারণাকে ভুল প্রমাণ করে একজন বন্দুকধারী অসুস্থ লোকটার বুকে কয়েকটা গুলি চালালো। গুলি খেয়েই লোকটা জ্বলন্ত আগুনে পড়ে গেল। তারপর শুকনো কাঠের সাথে নিজেও জ্বলতে লাগলো। জ্বলতে জ্বলতে কিছুক্ষণ আর্তনাদ বের হয়েছিল তার মুখ থেকে, পরে থেমে যায় তার আর্তনাদ যখন সে কাঠের মতো নির্জীব হয়ে যায়। আপনার কারণে লোকটার মৃত্যু হয়েছে, তবে তো ভয়ঙ্করভাবে, মন্তব্য করল রিহান। যে লোকটা সাহায্য চেয়েছিল তার দিকে তাকিয়ে মন্তব্যটা করেছে সে। লোকটাও অনুতপ্ত বোধ করে বলল, আমি কি করব বলুন, আমি তো কেবল সাহায্য চেয়েছি, সে অসুস্থ বলে। ওই সাহায্যটা না চাইলেও হয়তো লোকটা এখন আমাদের সাথে বেঁচে থাকতো। এগুলো বলে আমাকে আর অপরাধী করবেন না প্লিজ। বন্দুকধারী দুজন আবারও বাসে উঠে এলো। জাপানি ভাষায় কি যেন বলল, সম্ভবত আর কারোর সাহায্য লাগবে কিনা জিজ্ঞাসা করছে। বাসের কেউ জবাব দিল না। হঠাৎ ওদের নজর পড়ল বন্দীদের একজনের ইতোমধ্যে তার হাতের বাঁধন খুলে ফেলেছে কিভাবে যেন। সেটা নজরে পড়তেই ওরা ওকেও টেনে নিয়ে গেল আগুনের পাশে। বাসের সবার ধারণা হয়ে গেছে ওর সাথেও কি হতে পারে, কিন্তু এবার আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে হলো ওদের। লোকটার হাত পায়ের সাথে রশি বেঁধে চারজন চারদিক থেকে টেনে ধরল সেই রশি। তারপর তাকে আগুনের 2 ইঞ্চি উপরে চিৎ করে ধরে ঝলসাতে লাগলো। আগুনের উত্তাপে লোকটা গগনবিদারী চিৎকার করতে লাগলো। এতে যেন বন্দুকধারীর আরও বেশি মজা পেতে লাগলো। তাদের বিজয়ে গান বাজানোর যে অভাবটা ছিল সেটা যেন পূরণ হয়েছে আগুনে ঝলসানো লোকটার চিৎকারে। অনেকক্ষণ পর লোকটার আর্তনাদ থেমে গেল। তাকে আগুনে ফেলে দিয়ে ঝলসানো শরীরটাকে পুড়িয়ে ফেলল ওরা। বাসে আরও একজন নিচের বাঁধন খোলার চেষ্টা করেছিল, কিন্তু একটু আগের ঘটনাটা দেখে সে একদম শান্ত হয়ে গেল, আর যেন কোনো তাড়া নেই তার। বন্দী হিসেবে যে সে ভালোই আছে। বন্দুকধারীরা এবার লোহার শেকল এনে সবাইকে পরিয়ে দিয়ে একটা করে বড় তালা ঝুলিয়ে দিল শেকলের সাথে। পালানোর চিন্তা এখন মাথায় আনাটাই হবে বৃথাশ্রম। পাশের হাইওয়ে থেকে কয়েকটা গাড়ি আসার শব্দ ক্রমশ বাড়তে লাগলো। ব্রিটিশদের গাড়ি হয়তো, হ্যাঁ, ব্রিটিশদেরই গাড়ি। সাইরেনের ধ্বনি সেই সংকেত দিচ্ছে। সাইরেনের ধ্বনি শুনতেই সকল জাপানি জার্মান সেনারা বন্দুক হাতে প্রস্তুত হয়ে গেল। তারপর বুনো পথ দিয়ে দৌড়াতে লাগলো হাইওয়ের দিকে। আরেকটা বিজয়ের জন্য ওরা তন্ময় হয়ে আছে। একটু পর গর্জন করে উঠল বেশ কয়েকটা বন্দুকের গুলি। বোমার শব্দ শোনা গেল কয়েকটা। বনের মাঝে বাস গাড়িতে যেসব বন্দিরা আটকে ছিল চোখ বন্ধ করে ফেলল ওরা। কানটা আর বন্ধ করতে পারল না। গাড়িতে কে যেন উঠে আসার শব্দ হতেই চোখ খুলল রিহান। সুফিয়াকে দেখে চমকে উঠল সে। চাপা স্বরে বলল, সুফিয়া, তুমি কি জন্য এসেছ? চলে যাও, এক্ষুনি চলে আসবে ওরা। ওদের সামনে পড়ে গেলে এবার আর রক্ষা পাবে না। আমি তোমাকে ছাড়া যাব না, আমাকে ছাড়া যেতেই হবে তোমাকে। দেখছো না হাত পা কিভাবে বাঁধা? চেষ্টা করলে লোহার শেকলটা খুলে নিয়ে যেতে পারবে না। ওরা তোমাকে কোথায় নিয়ে যাবে? থাইল্যান্ডে। একজনকে বলেছে, শুনেছি থাইল্যান্ডে নিয়ে গিয়ে আমাদের ডেথ রেলওয়ের কাজ করতে দেবে। কিন্তু ওখানে তো থেকে তো কেউ পালাতে পারে না। এই পর্যন্ত হয়তো একজনই পালাতে পেরেছে, আমাদের এলাকায় যে ব্রিটিশ লোকটাকে আমরা পেয়েছিলাম ওই দিন। আমি কখনো পালিয়ে আসতে না পারলে আমাদের সন্তানটাকে তোমার পরিচয় বড় করো, কখনো আমার পরিচয় দিও না। ও খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসবে, ওর বাবাকে দেখতে চাইবে। সুফিয়ার চোখ বেয়ে অশ্রু গড়তে লাগলো। বলে দিল ওর বাবা মারা গেছে। রিহানের চোখের কোণে ভিজে গেল। বাকি বন্দিরা স্তব্ধ হয়ে দেখতে লাগলো তাদের বিদায় মুহূর্ত। ওদেরকেও কয়েকজনের চোখ ভিজে উঠেছে এই আবেগী মুহূর্তে। সে সময় যে লোকটা সাহায্য চেয়েছিল সে বলে উঠল,
আমার যদি ক্ষমতা থাকতো ভাই, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনাদের দুজনকে এখান থেকে মুক্ত করতাম। চোখে অশ্রু নিয়ে হাসল রিহান। লোকটার দিকে তাকিয়ে বলল, ওদের কাছে আবার সাহায্য চাইতে যাবেন না। এবার সাহায্য চাইলে আমাদের সবাইকে একসাথে আগুনে ঝলসাবে। কিন্তু আপনাদের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। ভারী বুটের শব্দ হলো বুনো পথে। রিহান উত্তেজিত হয়ে সুফিয়াকে বলল, সুফিয়া আসছে, চলে যাও এখান থেকে। আমি যাব না। ওরা তোমাকে পেলে কি করবে জানো? একটু আগে দুজনকে আগুনে পুড়িয়েছে ওরা। আমি আড়ালে লুকিয়ে দেখছি সব। আমি তোমার ওরকম পরিণতি দেখতে পারবো না, প্লিজ চলে যাও। তোমাকে আমি ওদের সাথে নিয়ে যেতে দেবো না। চলে যাও সুফিয়া, ওরা কাজ চলে এসেছে। আমাদের সন্তানের কথা একবার ভাবো। সুফিয়া কান্নায় ভেঙে পড়ল। রিহান নরম স্বরে বলল, শুধু একটা আফসোস, সন্তানের মুখটা দেখতে পারলাম না। সুফিয়া উঠে রিহানকে শেষবারের মতো জড়িয়ে ধরল কিছুক্ষণ, তারপর দৌড়ে নেমে গেল বাস থেকে। রিহানের গলা থেকে রক্ত ঝরতে লাগলো। চলে যাওয়ার আগে সুফিয়া তার গলাটা কেটে দিয়েছে। বন্দিরা অবাক হয়ে এই দৃশ্য দেখল। চিৎকার করে ওরা বলল, মেয়েটাকে ধরো, মেয়েটা গলা কেটে দিয়ে পালাচ্ছে। রিহানের পুরো শরীরটা রক্তে ভেসে যেতে লাগলো। ছটফট করতে লাগলো সে, হাত পা বন্দি অবস্থায়, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। অনেক কষ্ট উচ্চারণ করলো, প্লিজ ওকে পালাতে দিন, ওর পেটে আমার সন্তানটাকে বাঁচতে দিন। কিন্তু আপনার গলা কেটে দিয়ে পালাচ্ছে, প্লিজ। শেষবারের মতো উচ্চারণ করল রিহান। সুফিয়াকে বোনের আড়ালে চলে যেতে দেখা গেল। চোখ বন্ধ করে রইল রিহানের, তবে জ্ঞান হারায়নি তখনও। চোখ বন্ধ অবস্থায় সে শুনল বন্দুকধারীদের বুটের শব্দ। ওরা বাসে উঠে এসেছে। চিৎকার করে জিজ্ঞাসা করল, এটা কিভাবে হলো? তারপর উত্তরের আশা না করেই ওরা দৌড়ে নেমে গেল। হয়তো সুফিয়ার পিছু নিয়েছে। জ্ঞান হারল রিহান। তারপর আর কিছু মনে নেই। স্যার উঠেন, স্যার গাড়ি এসে গেছে, নামেন স্যার, স্যার। কে যেন অনবরত ডেকে চলেছে। চোখ খুলল রিহান। চোখ কচলিয়ে এমনভাবে তাকালো যেন দীর্ঘ একটা ঘুম দিয়ে উঠেছে। তারপর জিজ্ঞাসা করলো, কি তুমি? আমি এখানে কেন? স্যার আপনার যে ঘুম, কতক্ষণ ধরে রাখতেছে, ওটার নামগন্ধই নাই। রিহান চমকে উঠল। চিনতে পেরেছে সে লোকটাকে, গাড়ির হেল্পার। এই গাড়িতে উঠে সে একটা বাস স্ট্যান্ডে আসতে চেয়েছিল, তারপর জ্যামে পড়ে ঘুমিয়ে পড়েছিল। তবে কি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? তাড়াতাড়ি ফোনটা বের করে টাইম দেখল, 4:45। তাড়াতাড়ি তারিখ দেখা যাচ্ছে 3 জানুয়ারি 2017। 20 মিনিট ঘুমিয়েছে সে। 20 মিনিটে এত কিছু স্বপ্ন দেখল। 1942 সাল সুফিয়ার পরিচয় ওর সাথে, তারপর বিয়ে, তারপর ওদের বাচ্চা হবে। ব্রিটিশদের অত্যাচার, তৃতীয় বিশ্বযুদ্ধ, সবকিছু কি তবে স্বপ্ন ছিল? হঠাৎ কপালে হাত গেল তার। কপালে একটা কাটা দাগ। ঘুমানোর আগে এই কাটা দাগটা ছিল না। জাকারিয়া সাহেবদের বাড়িতে থাকাকালীন বিমানের অংশ তার উপরে পড়েছিল একটা। এই কাটা দাগটা তখনই হয়েছিল। সবকিছু যদি স্বপ্ন হয় তবে এই দাগটা এলো কি করে? তার মানে কোনো কিছুই স্বপ্ন ছিল না, সবই বাস্তব ছিল। আর সবকিছু ঘটেছে গত 20 মিনিটে। শেষ ঘটনাটা মনে পড়ল তার। এখন সে যে বাস গাড়িটাতে বসে আছে, এই একই বাসটাতেই তারা অনেকজন বন্দি অবস্থায় ছিল। এই সিটটাতেই তাকে জাপানি সেনারা বেঁধে রেখেছিল। তারপর জাপানিরা যখন ব্রিটিশদের আগমন করতে যায়, সুফিয়া এসে তখন কান্নাকাটি করে। শেষে ওর গলাটা কেটে দিয়ে পালিয়ে গিয়েছিল সে। এমনটা কেন করল সে? কেন তাকে মেরে ফেলতে চেয়েছিল? সুফিয়া ব্রিটিশদের কখনো দেখতে পারত না, এই জন্য সে ব্রিটিশদের মারতে জাপানি সেনাদের সাথে হাত মেলে নিত। জাপানি সেনারা সেই সময় তাকে বন্দি না করে ছেড়ে দিয়েছিল। সন্দেহটা ঠিকই যায়। আর যদি সুফিয়া ওদের সাথে হাত না মেলায়, তখন জাপানিরা ওর পিছু নিয়েছিল শেষবার। পালাতে পেরেছিল তো সে, নাকি ধরা পড়ে গিয়েছে? তাদের অনাগত বাচ্চাকে বাঁচাতে পেরেছিল তো সে? আনমনে একটি নাম উচ্চারণ করল রিহান, সুফিয়া। সন্ধ্যা। সড়কের বাতিগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো রাস্তার জ্যাম কাটিয়ে ছুটে চলার চেষ্টায় আছে। সন্ধ্যার এই সময়টাতে শহরের এই জায়গাটায় সবসময় জ্যাম লেগেই থাকে। বাতাসে কেবল যানবাহনের শব্দ আর মানুষের কোলাহল ভাসে। হঠাৎ করে কেউ গ্রাম থেকে এসে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অনেকদিন লেগে যাবে নিশ্চিত। তবে এই শহরের মানুষগুলো এতে অভ্যস্ত হয়ে গেছে। এই পরিবেশে তাদের কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই। উল্টো হঠাৎ করে কোনোদিন এই কোলাহল থেমে গেলেই ওরা চমকে যাবে। আশেপাশের উঁচু নিচু বিল্ডিংগুলোতে আলো জ্বলতে উঠতে লাগলো। হঠাৎ করে পুরনো শহরটাকে মনে হতে লাগলো ছোট্ট একটা গ্যালাক্সি। বিল্ডিংগুলোকে মনে হতে লাগলো এক একটা নক্ষত্র। সড়কের পাশের একটা 5 তলা বিশিষ্ট ভবনের গায়ে বড় বড় অক্ষরে লেখা, স্বপ্ন ম্যানশন। ভবনটা 2য় তলার একটা কক্ষের জানলা দিয়ে ব্যস্ত সড়কের দিকে তাকিয়ে আছে রাহাত খান।
ভাবনাটার মালিক সে, বয়স 30-35 হবে। শহরে আরও 2টো ভবন আছে তার। স্ত্রীর নামেই এই ভবনটার নাম রাখে সে স্বপ্না ম্যানশন। স্যার, আপনার চা। 13 বছর বয়সী কাজের মেয়েটা চার কাপ হাতে ঢুকলো ভেতরে। স্বপ্নার কাছে অনেকক্ষণ আগে চা চেয়েছিল রাহাত। 1 কাপ চা পাঠাতে তার এতক্ষণ লাগলো। স্বপ্না বুঝি ইদানিং তার প্রতি কেয়ারিং কমিয়ে দিচ্ছে, অথচ সে পুরো একটা ভবন স্বপ্নার নাম করে দিয়েছে। রেখে চলে যা। দৃষ্টি না ফিরেই বলল রাহাত। স্ত্রীর প্রতি অভিমান করে সে আর ছুঁয়েও দেখল না চায়ের কাপটা। এক ধ্যানে চেয়ে রইল ব্যস্ত সড়কের দিকে। সড়কের জ্যামটা আরও বাড়তে লাগলো। কিছুটা দূরে ঘন ঘন সাইরেন বাজাচ্ছে একটা পুলিশ ভ্যান। সামনে যানবাহনগুলো যথাসম্ভব সরে গিয়ে পুলিশ ভ্যানটাকে পথ করে দিয়ে চলে যেতে লাগলো। স্বপ্না ম্যানশনের সামনে এসে থামল পুলিশের গাড়িটা। রাহাত কক্ষ থেকে বের হয়ে নিচে নামতে চাইলে স্বপ্না তাকে পথ আটকালো। কোথায় যাচ্ছ? চা খেয়েছ? শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জিজ্ঞাসা করল স্বপ্না। খাইনি এখনো, নিচে পুলিশ আসছে, একটু দেখা করে আসি। স্বপ্নাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এলো রাহাত। কলিং বেল বেজে উঠল। রাহাত গিয়ে দরজা খুলতে কয়েকজন পুলিশ সদস্য ভেতরে ঢুকলো। পুলিশ অফিসার সঞ্জু রাহাতের সাথে হ্যান্ডশেক করে বলল, আমরা এসেছি নাজমুল হত্যাকাণ্ডের একটু তদন্ত করতে। জি জি, বসুন। রাহাত সবাইকে আসন দেখিয়ে বসতে বলল। অফিসার সঞ্জু বসলেও তার অধীনস্থ পুলিশ সদস্যরা সৌজন্যই দেখিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলুন। অফিসার পায়ের ওপর পা তুলে সিনা টান করে বসল রাহাত। আপনার কাউকে সন্দেহ হয় কি না এই খুনের ব্যাপারে? এমন কেউ তো নেই সন্দেহ করার। নাজমুল আমাদের গেট কিপার, নাইট ডিউটিতে ছিল সে। কার সাথে কার শত্রুতা থাকতে পারে? আপনার সাথে কারো শত্রুতা তো নেই তো? আমার সাথে? কিছুটা উচ্চস্বরে হাসল রাহাত। আমার সাথে কার শত্রুতা থাকবে এখানে? আমি জায়গাটা লিজ নিয়েছি কয়েক মাস হলো, ওদিকে আমার যাওয়া তো হয় না কখনো। জায়গাটা নেওয়ার পর থেকে যাওয়া আসা হচ্ছে। এমন নয় তো জায়গাটার উপর অন্য কারোর লোভ ছিল? না না না, এমন কেউ নেই। আমি খোঁজখবর নিয়ে জায়গাটা লিজ নিয়েছি। আর আমার সাথে কারো শত্রুতা থাকলে বেচারা একজন গেটকিপার কি দোষ করলো? তাকে এভাবে খুন হতে হলো কেন? আচ্ছা, আমরা একবার জায়গাটা সরেজমিনে দেখতে চাই, আপনার সহায়তা আশা করছি। জি জি, অবশ্যই। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দেব, সে আপনাদেরকে সহায়তা করবে। আচ্ছা, আমরা উঠি তবে। সঞ্জু উঠতে চাইলেও রাহাত বাধা দিয়ে বলে, একটু একটু অপেক্ষা করুন, আপনাদের একটা জিনিস দেখানো ছিল, একটা ফুটেজ। বলতে বলতে রাহাত ফোনে কাকে যেন কল করে বলল, হ্যাঁ ফুটেজটা হোয়াটসঅ্যাপে পাঠাও। ফোন রেখে দিল রাহাত। সঞ্জুর উদ্দেশ্যে বলল, 2 মিনিট অপেক্ষা করুন, এখনই পাঠাচ্ছে। আমার নতুন অফিসটা ঘটনাস্থলের বিপরীত পাশে, দেখেছে নিশ্চয়ই? হ্যাঁ। মাথা দুলালো সঞ্জু। ওখানে একটা সিসি ক্যামেরা নাকি কিছু একটা ধরা পড়েছে। এই যে পাঠিয়েছে, দেখুন ফুটেজটা। দেখুন বলেই ফুটেজটা চালু করে মোবাইলটার সামনে ধরল রাহাত। স্ক্রিনে দেখা গেল রাত 2টোর সময় কেউ একজন দেয়াল এবং কাঁটাতার টপকে রাহাতের লিজ নেওয়া জায়গাটাতে ঢুকছে। কয়েকবার ফুটেজটা প্লে করে দেখল ওরা, কিন্তু লোকটা চেহারে স্পষ্ট না, তাই বোঝা গেল না সে কে। রাহাত মন্তব্য করলে স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা দেয়াল টপকে ভেতরে ঢুকে তারপর হয়তো নাজমুলকে খুন করে বের হয়ে আসে। কিন্তু লোকটার বেরিয়ে আসার ফুটেজটা নেই কেন? দুঃখিত, আমাদের অফিসে সিসি ক্যামেরাটা আসলে এক সাইডে, জায়গাটার গেট পর্যন্ত কভার হয় না। নতুন অফিস, এখনও সিসি ক্যামেরা সব জায়গায় সেট আপ করা হয়নি, বুঝেনি তো। আচ্ছা, এবার উঠি, প্রয়োজনে আপনার সাথে আবারও কথা বলা যেতে পারে। আর ফুটেজটা আমার ফোনে দিন। রাত ফুটেজটা সঞ্জুর ফোনে পাঠালো। সঞ্জু বেরিয়ে গেল সঙ্গীদের নিয়ে। ভোরের শীতল হাওয়ায় মর্নিং ওয়াক করা রহমান সাহেবের নিত্যদিনের রুটিন। বয়স 55 ছুঁই হবে, তবে নিয়মিত শরীরচর্চার কারণে বয়সটাকে তিনি 30-এ যেন আটকে রেখেছেন। মাথার কাঁচা পাকা চুলগুলো না দেখলে কেউ বিশ্বাসই করবে না তিনি 50 ঊর্ধ্ব লোক। ভোর হলেই তিনি বেরিয়ে পড়েন হাঁটতে। রহমান সাহেবের সকল গুণে গুণান্বিত আরেক ব্যক্তি হলেন সিরাজ সাহেব। রহমান সাহেবের বন্ধু তিনিও এই সময়টাতে হাঁটতে বের হয়েছেন। তারপর মুখোমুখি দেখা বন্ধুকে দেখে রহমান সাহেব প্রথমে না দেখার ভান করে চলে যেতে চাইলে সিরাজ সাহেব ডাক দিলেন, রহমান, কি ব্যাপার বলো তো? আজকাল তুমি দেখি আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে চাও। রহমান সাহেব গতি কমিয়ে সিরাজ সাহেবের মুখোমুখি দাঁড়ালেন। তারপর বললেন, আসলে তোমার আর তোমার পরিবারের সাথে যে অন্যায়টা আমরা করেছি, তারপর আর মুখোমুখি হওয়ার সাহসী পাই না। আরে সেসব আমরা কবে ভুলে গেছি। আমার মেয়ের এখন ভালো একটা ঘরে বিয়ে হয়েছে, সুখে আছে সে। রাস্তার একটা বেঞ্চিতে পাশাপাশি বসতে বসতে বললেন সিরাজ সাহেব, তারপরও ওই সময় আমার খুব অন্যায় করেছি তোমার সাথে।
তোমার মেয়ের সাথে। আমার ছেলে রিহানের সাথে ওর এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। তারপর ছেলেটার যে হঠাৎ কি হলো, বাদ দাও তো সব। তোমাদের কারোর উপর আমাদের আক্ষেপ নেই। রিহানের কি খবর বলো? বিয়ে শাদী করবে বলে চিন্তাভাবনা আছে? কিছু করেছে? ওর বিয়ে হয়ে গেছে। মুখ নিচু করে বললেন রহমান সাহেব। বিয়ে হয়ে গেছে? কিছুটা চমকে উঠলেন সিরাজ সাহেব। কবে বিয়ে হলো কিছু তো জানতে পারলাম না। সে অনেক কথা। মেয়ের নাম কি? সুফিয়া। বাড়ি কোথায়? বংশ পরিচয় কি? বংশ পরিচয় ভালো, জমিদার ঘরের মেয়ে। কিন্তু মেয়ে এই সময়ের না। মানে? মানে মেয়ে নাকি 1943 সালের। রহমান, তুমি ঠিক আছো তো? কি সব আবল তাবল বলতেছ? আবল তাবল না, যা শুনেছি তাই বলছি। মেয়ে এই সময়ের কেউ না। আর কিছু বলতে পারছি না আমি। বাড়ি গিয়ে নিজেই দেখে এসো একদিন। দীর্ঘশ্বাস ছাড়লেন রহমান সাহেব। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ভালো লাগছে না আজ আর। বাসে চলে যাই। সময় করে একদিন বাসে এসো, আমার ছেলে আর ছেলে বউকে দেখে যেও। বলে হনহন করে চলে যেতে লাগলেন রহমান সাহেব। অবাক দৃষ্টিতে সিরাজ সাহেব তার দিকে চেয়ে রইলেন। ভেবে পাচ্ছে না তিনি রহমানের হঠাৎ কি হলো। সুফিয়া, সুফিয়া। কয়েকবার সুফিয়ার নাম ধরে ডাকল রিহান। সুফিয়া এসে দরজার চৌকাঠ হেলান দিয়ে দাঁড়ালো। একটা কালো শাড়ির সাথে কালো রঙের ফুলহাতা ব্লাউজ পরে আছে সে। খোপায় গুজানো এক গোছা গাজরা ফুল। ঠোঁটে হাসি ফুটিয়ে হাত দুটো বুকের সাথে ভাঁজ করে সে চেহারায় চোখের ইশারে জিজ্ঞাসা করল, কি মশাই, অফিসে যাওয়ার জন্য বের হব? তোমার চেহারাটা দেখা গেলে একটু কাজে আর ক্লান্তি লাগে না? ইস, অফিসে যেন কেউ আবার আমার স্বামীটাকে বউ পাগল না বলে বসে। আরে অফিসের কেউ এখনো তোমার কথা জানে না। আমাদের বাচ্চাটা জন্ম নিক, তারপর অফিসের সবাইকে একদিন দাওয়াত দিব। এগিয়ে গিয়ে রেহান সুফিয়ার পেটে হাত বুলালো। তারপর নিচু হয়ে পেটের উপর চুমু খেল। হয়েছে, এখন অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে তো। রিয়ানের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল সুফিয়া। রিয়ান উঠে দাঁড়িয়ে সুফিয়ার কপালে চুমু খেয়ে জিজ্ঞাসা করল, বাবা ফিরেছে? হ্যাঁ, ফিরেছে। বাবা মার যত্ন নিও। ওরা হয়তো তোমাকে এখনো মেনে নিতে পারছে না। কিভাবে মানবে ছেলের চেয়ে প্রায় 70 বছরের বড় একটা মেয়েকে? রিহান সুফিয়াকে ড্রেসিং মিররের সামনে দাঁড় করে বলল, দেখো তো তোমার বয়স কত? সুফিয়া রিহানের দিকে ঘুরে বলল, বয়স বাড়েনি আর কি, হুট করে 1943 থেকে চলে এসেছি। আমার জাস্ট 70 বছর আগে জন্ম নিয়েছ। 70 বছর বড় তো আর নও। আমাদের বাচ্চাটা জন্ম নিলে সব ঠিক হয়ে যাবে। সুফিয়ার মাথা দুপাশে আলতো করে ধরে আশ্বস্ত করল রিহান। তারপর তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে। অফিসে ইউসুফ সাহেবের মুখোমুখি বসে আছে রিহান। কি যেন প্রয়োজনে ডেকেছে তাকে। রিহানকে বসিয়ে রেখে একটা ফাইল দেখছিলেন উনি। হঠাৎ মাথা তুলে তিনি রিহানের উদ্দেশ্যে বললেন, কে রিহান সাহেব, বসে থাকতে বোরিং লাগে? না না স্যার, একদমই না। মৃদু হাসল রিহান। কফি পাঠাতে বলি তোমার জন্য? বলি বেল চাপলেন ইউসুফ সাহেব। রিহান বিব্রত বোধ করে বলল, স্যার আপনার সামনে কফি খাবো? আরে সমস্যা নেই, তোমার জন্য একটা সুখবর আছে। একটু অপেক্ষা করো, ফাইলের কাজটা শেষ করি। অফিসের পিয়ন এসে ভেতরে ঢোকার অনুমতি চাইল ইউসুফ সাহেব। পিয়নকে 1 কাপ কফি আনতে বললেন রিহানের জন্য। রিহান মনে মনে ভাবতে লাগলো, বস আবার তাকে কি সুখবর দেবে। কিন্তু কিসে ভেবে পেল না সে। একটু পর পিয়ন এসে কফি দিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে রিহান তার বসের উদ্দেশ্যে বলল, স্যার একটা প্রশ্ন করতে পারি? করো। আপনার বয়স তো আনুমানিক 70-75 হবে। আপনি এবার একটু কাজ থেকে ছুটি নিতে পারেন না? সেই বন্দোবস্ত তো করতেই যাচ্ছি। বলেই ইউসুফ সাহেব একটা কাগজে সাইন করে রিহানের দিকে এগিয়ে দিলেন। রিহান অবাক দৃষ্টিতে কাগজটার দিকে কয়েক মুহূর্ত চোখ বুলিয়ে বসের দিকে তাকালো। ইউসুফ সাহেব তার সংশয় দূর করতে বললেন, অবাক হওয়ার কিচ্ছু নেই। এখন থেকে আমার চেয়ারে তুমিই বসবে। এই পুরো অফিসটাই তুমি সামলাবে। কিন্তু স্যার আমি কেন? শুনেছি আপনার 2জন ছেলে আছে, তাদের কাউকে? রিহানকে বাধা দিয়ে ইউসুফ সাহেব বললেন, তাদের নিজস্ব ব্যবসা আছে, পেশা আছে। তারা ওদিকটা সামলাক আর তুমি আমারটা সামলাও। তোমাকে দায়িত্বটা দেওয়ার কারণ কি জানো? আগ্রহ দৃষ্টিতে তাকালো রিহান। ইউসুফ সাহেব পুনরায় বললেন, কারণ চট্টগ্রামে তুমি যে প্রজেক্টের কাজে গিয়েছিলে, প্রজেক্টটা সফল হয়েছে। এই জন্য তোমার একটু প্রমোশনের দরকার ছিল। তাই বলে এত বড় প্রমোশন আমি কি সামলাতে পারবো স্যার? অবশ্যই পারবে, তোমার মাঝে সেই সৎ সাহস আছে। স্যার আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। কি কথা? চট্টগ্রামে আমি যখন যাই সে সময় আমার উপর বেশ কয়েকবার হামলা হয়। ওখানে তো আমার কোনো শত্রু ছিল না, তবে কারা ছিল ওরা? আমার মনে হয় প্রজেক্টের সাথে ওদের কোনো সম্পর্ক ছিল। চট্টগ্রাম থেকে ফেরার পর আর কোনো হামলা হয়েছে না? তাহলে ব্যাপারটা ভুলে যাও। অনেকদিন যেহেতু হামলা হয়নি, তবে আর হবে না হয়তো। কিন্তু স্যার ব্যাপারটা আমার মাথা থেকে সরছে না। কেন শুধু শুধু আমাকে মারতে চাইলো ওরা? কি জানি।
কোনো হাইজ্যাকার হবে হয়তো। ওসব ভুলে এখন নতুন দায়িত্ব পালনে মনোযোগী হও। তোমাকে আগামীকাল সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি ছুটি নেব। মৃদু হাসলেন ইউসুফ সাহেব। জি স্যার বলেই উঠে দাঁড়ালো রিহান। তারপর বসের রুম থেকে বেরিয়ে গেল। একটা কালো মার্সিডিজ এসে থামলো থানার সামনে। রাহাত নিজেই ড্রাইভ করে এসেছে। পাশে তার স্ত্রী স্বপ্না বসা ছিল। গাড়ি থেকে নেমে দরজা লক করতে করতে রাহাত স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি একটু বসো, আমি এখনই আসছি। বলে দ্রুত পায়ে ঢুকে গেল রাহাত থানার ভেতরে। অফিসার ইনচার্জ সঞ্জুর মুখোমুখি হলে সঞ্জু তাকে বসতে বলে। রাহাত বসতে বসতে জিজ্ঞাসা করে, অফিসার হঠাৎ দেখেছেন আমায়? কোনো তথ্য পেয়েছেন নাকি অন্য কিছু? সঞ্জু কয়েক মুহূর্ত ঠোঁট কামড়ে স্থির হয়ে বসল। তারপর বলল, রাজ সাহেব, আমরা ফুটেজটা নিয়ে দুদিন স্টাডি করি, আরও বিভিন্ন জায়গা থেকে কয়েকটা ফুটেজ সংগ্রহ করি। এতে ছেলেটার পরিচয় জানতে পারি। ছেলেটার নাম রিহান। ছেলেটাকে আরও বিভিন্ন সময় আশেপাশে ঘুরতে দেখা গেছে। আমরা খুব তাড়াতাড়ি ছেলেটার সব তথ্য বের করে নিব। কিন্তু আপনাকে যে জন্য ডাকা, রিহান নামে কারোর সাথে আপনার পরিচয় আছে কিনা বা কোনো শত্রুতা? এই যে তার ছবি। বলেই ফোনে একটা ছবি জুম করে রাহাতকে দেখালো সঞ্জু। কয়েক মুহূর্ত ছবিটার দিকে তাকিয়ে মাথা নাড়ে রাহাত। না, চিনি না। ঠিক আছে, আমরাই বের করবো বাকিটা। আর আমরা আরেকবার ঘটনাস্থলে যাব। আপনার উপস্থিতি আশা করছি। শিওর। আপনি যাওয়ার আগে আমাকে জানাবেন। সঞ্জুর সাথে হ্যান্ডশেক করে উঠে দাঁড়ালো রাহাত। ঘড়িতে টাইম দেখে নিল সে। না, স্বপ্নাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্রুত পায়ে হেঁটে আবারও গাড়িতে বসল সে। স্বপ্নের দিকে তাকিয়ে মৃদু হাসলো। স্বপ্না থানায় আসার কারণ জিজ্ঞাসা করলে রাহাত বর্ণনা করতে করতে গাড়ি স্টার্ট দিল। মনে মনে সিদ্ধান্ত নিল, যেভাবে হোক রিহানকে পুলিশের আগে খুঁজে বের করতে হবে। কয়েকটা শপিং মল ঘুরে রিহান দুটো শাড়ি কিনল সুফিয়ার জন্য। নীল আর খয়েরি রঙের শাড়ি দুটোতে সুফিয়াকে নিশ্চয়ই খুব ভালো মানাবে। শাড়ি পরে সে রিহানের সামনে লাজুক মুখ নিয়ে যখন দাঁড়াবে তখন লজ্জায় তার দিকে তাকাতেই পারবে না। রিহান আলতো করে তার মুখটা তুলে কপালে চুমু খাবে। সুফিয়া পালাতে চাইবে, রিহান তার হাতটা ধরে টেনে ধরে বুকের সাথে মিশে নেবে। ভাবতেই রিহানের ঠোঁটে মৃদু লাজুক হাসি ফুটে উঠল। আচমকা তার ভাবনায় ছেদ পড়ল খানিক দূরে একটা দীর্ঘদেহী লোককে দেখে। লোকটাকে চিনতে পারে সে। এই লোকের নেতৃত্বেই চট্টগ্রামে তার উপর কয়েকবার হামলা হয়েছিল। রিহান লোকটার পিছু নিলে লোকটা টের পেয়ে যায়। তারপর প্রাণপণ দৌড়াতে থাকে। রিহানও শাড়ির প্যাকেটটা এক হাতে শক্ত করে ধরে দৌড়াতে থাকে লোকটার পিছু পিছু। কিন্তু আফসোস, লোকটাকে সে হারিয়ে ফেলে এক ভিড়ের মাঝে। রিহান আশেপাশে লোকটাকে বেশ কিছুক্ষণ খুঁজে ব্যর্থ হয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকে। চট্টগ্রামে হামলার ব্যাপারে সে আরও সিরিয়াস হয় এবার। তার মানে ওরা কেউ হাইজ্যাকার ছিল না। ওরা এখান থেকে তাকে ফলো করে চট্টগ্রামে যায়। তারপর ওখানে হয়তো মেরে ফেলার উদ্দেশ্য ছিল তাদের। রিহান ভেবে পায় না ওরা কারা। তেমন তাকে মারার জন্য ঢাকা থেকে চট্টগ্রামে যায়। কে পাঠিয়েছিল ওদের? সন্ধ্যা হয়ে গেছে। রহমান সাহেব বাড়ির বারান্দার চেয়ারে নিয়ে বসে একটা পত্রিকা পড়ছিলেন। পত্রিকা পড়তে পড়তে বেশ কয়েকবার তিনি মোবাইলের স্ক্রিনে টাইম দেখে যাচ্ছেন। কিছুটা বিষণ্ণ দেখাচ্ছেন তাকে। কিছুক্ষণ পর তার স্ত্রী রায়লা বেগম এসে সামনে এক কাপ চা রাখলেন। রহমান সাহেব স্ত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে কি ফিরেছে? না, ফিরিনি এখনো। তুমি একটা ফোন করে দেখো তো, ছেলেটা এখন এলো না কেন? আরে সে চেষ্টা কি বাদ রেখেছে? তোমার ছেলের ফোন বন্ধ। তোমার ছেলেটা আমাদের জ্বালিয়ে খাবে। এভাবে বলছো কেন? আমার অসুস্থ ছেলেটার কোনো বিপদ হলো না তো? তুমি একটু বের হয়ে খোঁজ নাও তো। আমার পাঞ্জাবিটা নিয়ে এসো, আমি বের হয়ে দেখি। কথোপকথনের মাঝখানে রিহান প্রবেশ করলো ঘরে। বাবা মার উদ্দেশ্যে সে প্রশ্ন ছুড়ল, কি নিয়ে কথা হচ্ছে? কোথায় বের হচ্ছে বাবা? ছেলেকে দেখে যেন কলিজায় পানি ফিরল বাবা মায়ের। রায়লা বেগম দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে সারা শরীরে হাত বুলালেন। তারপর জিজ্ঞাসা করলেন, এত দেরি করে ফিরেছিস কেন বাপ? আমাদের টেনশন হয় না? তোমাদের বৌমার জন্য দুটো শাড়ি কিনতে গিয়েছিলাম, দেখো তো শাড়ি দুটো কেমন হয়েছে। রায়লা বেগম শাড়ি দুটো নিয়ে খুলতে খুলতে জিজ্ঞাসা করলেন, একটু ফোন করে জানাতে পারতে আমাদের? ফোনটা বন্ধ করে রেখেছিস? সরি মা, ফোনের চার্জ ছিল না আসলে। শাড়ি দুটো দেখো, সুন্দর না? সুফিয়াকে মানাবে? বাবা দেখো তো। একটা শাড়ি বাবার দিকে বাড়ি দিল রিহান। রহমান সাহেব শাড়িটা খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর বললেন, খুব মানাবে। কিন্তু বাবা, তুই যে আমাদের টেনশনে ফেলে দিস এভাবে, আমাদের কথা কি একবারও ভাবিস না? মা, তোমরা কি আমাকে এখন অসুস্থ ভাবো? বাবা, আমি বারবার বলছি আমি অসুস্থ না, আমার মাথা ঠিক আছে। তোমরা আমার জন্য চিন্তা করো না। চিন্তা না করে কি উপায় আছে আমাদের? আমি কি বলি শোন, কিছুদিন চাকরি থেকে ছুটি নে, বাসায় থাক কিছুদিন। সুফিয়া প্রেগনেন্ট না, ওকে সময় দে, সুফিয়ার পাশে থাক। সুফিয়ার দোহাই দিলে রহমান সাহেব। সুফিয়ার কথা বলাতে হয়তো রাজি হবে সে, কিন্তু রহমান সাহেবকে হতাশ করে বলল, না বাবা,
অফিসের সবে প্রমোশন পেয়েছি। আগামীকাল অফিসের সব দায়িত্ব আমি বুঝে নেব। এখন ছুটি নেওয়া যাবে না। সুফিয়াকে দেখাশোনা করার জন্য তো তোমরা আছো, রিতা আছে। এই রিতা, এদিকে আয় তো। দরজে দাঁড়িয়ে রিহানের বোন রিতা তাদের কথোপকথন শুনছিল। রিহান ছোট বোনকে ডাক দেয়। রিতা কাছে এলে রিহান এক হাতে আলতো করে ধরে জিজ্ঞাসা করলো, তোর ভাবিকে দেখতে পারবি না? রিতা মা বাবার দিকে একবার চোখ বুলে রিহানের দিকে তাকায়, তারপর মাথা দুলে অস্ফুট শব্দ করে, পারবো। এই তো আমার লক্ষ্মী বোন। কাল অফিসের সব দায়িত্ব বুঝে নেব, তারপর অফিস থেকে ফিরে তোর যা যা লাগে কিনে দেব, বাবার মাকেও কিনে দেব, কেমন? রিতা মাথা দোলায়। রিহান শাড়ি দুটো নিয়ে ভেতরে গেল সুফিয়ার কাছে। রায়লা বেগম স্বামীর দিকে তাকিয়ে আফসোস করে বলতে থাকে, আমার ছেলেটার পাগলামি দিন দিন বেরিয়ে যাচ্ছে। কেন তুমি ওকে একটা ভালো ডাক্তার দেখাচ্ছ না কেন? আমি কিভাবে ডাক্তার দেখাবো? তোমার ছেলে তো নিজেকে সুস্থ মনে করে। রায়লা বেগম চোখ মুছতে মুছতে চলে গেলেন ভিতরে। পরদিন অফিসে রিহানকে সংবর্ধনা দিয়ে চিফ হওয়ার জন্য জানালো। অধীনস্থরা ফুলের তোড়া দিল। সংবর্ধনা শেষে ইউসুফ সাহেব রিহানকে নিজের চেয়ারে নিয়ে গিয়ে বসালেন। তারপর অনুরোধের সুরে বললেন, নিজ হাতে তিল তিল করে গড়াত তোলা আমার অফিস, একটু দেখে শুনে রেখো, সব দিকে খেয়াল রেখো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব সামলে নেব। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আপনার সম্মান অটুট রাখব। ইউসুফ সাহেব মৃদু হাসলেন, তারপরে হেসে বের হতে চাইল। পেছন থেকে রিহান বলে ওঠে, স্যার আপনাকে আমার খুব আপন মনে হয়। ইউসুফ সাহেব ঘুরে রিহানের দিকে তাকালেন, তার চোখে তার প্রশ্ন। রিহান পুনরায় বলে ওঠে, আপনার নাম শুনলে আমার দাদার কথা মনে পড়ে যায়। আমার দাদার নামও ছিল ইউসুফ। নামের মিল থাকার কারণেই কি আপন মনে হয়, নাকি অন্য কোনো কারণে? ঠিক কী কারণে জানি না স্যার, তবে মনে হয় আপনি আমার কাছের কেউ। ইউসুফ সাহেব হাসলেন, তারপর আলতো করে রিহানের কাজ চাপড়ি দিয়ে বেরিয়ে গেলেন। তিনি তার হাসির মাধ্যমে রিহানকে অন্য কিছু বুঝিয়ে দিলেন, কিন্তু রিহান বুঝতে পারল না, কিছু বোঝা গেল না তার ভাবমূর্তি দেখে। ভাবলেশীন হয়ে এসে অনেকক্ষণ ঠায় বসে রইল চেয়ারে। বিকেলে সূর্যের তেজটা নরম হয়ে আসছিল। সে সময় সঞ্জু কয়েকজন পুলিশ সদস্য নিয়ে রাহাতের সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ তারা রাহাতের নতুন অফিসটাতে বসে চা নাস্তা খায়। তারপর রাহাতের সাথে বের হয়ে আসে বাইরে। রাহাত ওপাশে রাহাতের লিজ নেয়া বিশাল জায়গা, আনুমানিক 6-7 একর তো হবেই। ঢাকা শহরে যে এখন এত বিশাল ফাঁকা জায়গা আছে অবশিষ্ট, তা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। অবশ্য শহরের এই সাইডটা একটু গ্রামের মতো। লিজ নেয়া পুরো জায়গাটা চারপাশে দেয়াল তোলা হয়েছে। দেয়ালের উপর কাঁটাতার। অফিসের মুখোমুখি অবস্থানে একটা বড় আকারের গেটও করা হয়েছে। সেই গেটে পাহারা দিত নাজমুল। নাজমুলের জায়গায় আজ নতুন একজন গেটকিপারকে দেখা গেল। সঞ্জু তার দিকে কিঞ্চিত তাকিয়ে ভেতরে ঢুকে গেল সঙ্গীদের নিয়ে। তার পাশাপাশি হেঁটে চলল রাহাত। হাঁটতে হাঁটতে সে সঞ্জুর উদ্দেশ্যে বর্ণনা করতে লাগলো, আসলে এই জায়গাটা আমি 20 বছরের জন্য লিজ নেই। এখানে একটা ইট খোলা নির্মাণ হবে, ওদিকটায় হবে একটা জুট মিল। এগুলো পাশাপাশি এখানে আরও কিছু প্রজেক্ট করার চিন্তাভাবনা করেছিলাম সামনে, কিন্তু আফসোসের বিষয় দেখুন, কাজটা শুরু করার মুহূর্তে একটা মার্ডার হয়ে গেল। সঞ্জু চারপাশে চোখ বোলালো। শ্রমিকরা নিজেদের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তাদের দিকে তাকিয়ে সঞ্জু রাহাতকে প্রশ্ন করে, আনুমানিক কতজন শ্রমিক কাজ করে এখানে? 300 জন। সরকারি অনুমতির জন্য নির্মাণ কাজ শুরু করতে একটু বিলম্ব হয়েছে। 3 দিন আগে কেবল অনুমতিপত্র পাই, তারপর কাজ শুরু করি। সেদিন রাতেই ঘটনাটা ঘটে। কেউ হয়তো চায় আপনি প্রজেক্টটা অফ করে দিন, কেউ হয়তো আপনার ভালো চায় না। সেটা রিহান নামের লোকটা যখন ধরা পড়বে তখনই জানা যাবে। আচ্ছা, নাজমুলের লাশটা আমার একটা গর্ত থেকে উদ্ধার করি। একটা কবরের মতো গর্তটা কি আগে থেকে ছিল নাকি? না না, গর্তটা হয়তো রিহান নিজেই করে। তারপর নাজমুলকে মাটি চাপা দিতে চেয়েছিল, পরে সময় এবং সুযোগ না পেয়ে অর্ধেক মাটি চাপা দিয়ে পালিয়ে যায়। কিন্তু কি উদ্দেশ্য হতে পারে তার, সেটা আপনারাই খুঁজে বের করুন না হয়। ঠিক আছে, আপনার প্রজেক্টের সফলতা কামনা করছি। আমরা যত দ্রুত সম্ভব রিহানকে ধরার চেষ্টা করব। ধন্যবাদ অফিসার, খুব খুশি হলাম আপনাদের কাজে। হ্যান্ডশেক করে পুলিশের বিদায় দিল রাহাত। রিতাকে নিয়ে শপিংয়ে বের হয়েছিল রিহান। সুফিয়া প্রেগনেন্ট বলে সে তাকে সাথে নিয়ে যায়নি। সবার জন্য শপিং করে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। প্রমোশন উপলক্ষে সে সবাইকে একটু খুশি করতে চেয়েছে। বাসে এসে সবাই মিলে ওরা শপিং সামগ্রী দেখছিল খুশি মনে। সে সময় উপস্থিত হয় সিরাজ সাহেব। তাকে দেখে রহমান সাহেব বললেন, আরে সিরাজ যে, কি মনে করে এলে? রায়লা বেগম সোফা দেখিয়ে বললেন, বসেন ভাই সাহেব বসেন। আগে তো প্রায় আসতেন, এখন আর আসেন এদিকে তেমন। আমাদের হয়তো ভুলে গেছেন। সিরাজ সাহেব বললেন, তারপর হেসে বললেন,
আসলে ভাবি কাজের চাপে আসা হয় না। আপনারা হয়তো ভাবছেন ওই ঘটনার কারণে আমি আসি না। আসলে তা না। ওই জন্য আমাদের কোনো দুঃখ নেই। আমাদের মেয়ের মাশাআল্লাহ ভালো ঘরেই বিয়ে হয়েছে। আজ যে জন্য আসা ভাবি, রহমানের কাছে শুনলাম রিহান নাকি বিয়ে করেছে। তার বৌমাকে একটু দেখতে এলাম। সিরাজ সাহেবের কথা শুনে রিতা, রাহেলা বেগম এবং রহমান সাহেব পরস্পরের দিকে তাকাতে লাগলেন। সিরাজ সাহেব ওদের ভাবমূর্তি দেখে কিছুই আন্দাজ করতে পারলেন না। পুনরায় বললেন, কই বৌমাকে ডাকেন, একটু দেখে যাই। আমি দেখাচ্ছি, আমার সাথে শরীর সিরাজ। বলেই সিরাজ সাহেবকে রিহানের কক্ষে নিয়ে গেলেন রহমান সাহেব। তারপর খাটের দিকে ইশারা করে বললেন, ওই যে নতুন শাড়ি পরে খাটে বসে আছে রিহানের বউ। কই, খাটে তো কেউ নেই, আমি তো কাউকে দেখছি না। অবাক হলেন সিরাজ সাহেব। রহমান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমরাও কাউকে দেখছি না, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ভান করে চলতে হয় যে এখানে আরও একজন আছে রিহানের স্ত্রী। আসলে পুরোটাই তার কল্পনা। এখানে কেউ নেই, সুফিয়া নামের কেউ নেই ওর জীবনে। আমার ছেলেটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। শেষের দিকে রহমানের সাহেবের গলা ভারী হয়ে এলো। নীরবে চোখের কোণে জল মুছলেন তিনি। বন্ধুকে সান্ত্বনা দেন সিরাজ সাহেব। কাঁধে হাত রেখে নির্মল কণ্ঠে বলেন, আমি বলি কি রহমান, রিয়ানের অসুখটা আরও বাড়ার আগেই ওকে একটা ডাক্তার দেখাও। আরে অসুখ আর বাড়বে কি, বেরিয়ে তো গেছে। কত চেষ্টা করেছি ডাক্তার দেখাতে, কিন্তু ও রাজি না। এক ফাঁকে রিহান সিরাজ সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেল আমি একদম ঠিক আছি, আমার জন্য বাবাকে চিন্তা করতে নিষেধ করে দেন। বাবা রিহান, তোমার অবস্থাটাও আমার চোখে সচক্ষে দেখছি, তোমার আসলে এই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আঙ্কেল আপনিও? ঠিক আছে, আমি ডাক্তারের পরামর্শ নেব শীঘ্রই। এবার হ্যাপি সবাই? সবার দিকে তাকালো রিহান। রিহানের কথায় যেন সবাই প্রশান্তি ফিরে পেল। ডাক্তার শহীদ শহরের নাম করা একজন সাইকিয়াট্রিস্ট, বয়স 33 আনুমানিক, প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। তারই দ্বারস্থ হন রিহান, সাথে তার বাবা মাও যায়। ডাক্তার শহীদ রোগীর অসুস্থতার ব্যাপারে জিজ্ঞাসা করলে রহমান সাহেব সবকিছু খুলে বলেন। তারপর ডাক্তার রোগীকে থাকতে বলে বাকিদের বাইরে অপেক্ষা করতে বলে। সবাই বেরিয়ে গেলে ডাক্তার রিহানকে জিজ্ঞাসা করে, নাম? রিহান। নামটা শুনে কয়েক মুহূর্ত রিহানের চেহারার দিকে চেয়ে থাকে ডাক্তার। তারপর জিজ্ঞাসা করে, ওনারা যা বলে গেলেন সেই সম্পর্কে আপনার কি মতামত? ডাক্তার সাহেব, বিশ্বাস করুন আমি মোটেও অসুস্থ না। আচ্ছা বিশ্বাস করলাম, আপনার বক্তব্য বলুন। ওনারা কেন আপনাকে অসুস্থ ভাবছেন? ওদের দিক থেকে ওরা ঠিক, আসলে আমারই দোষ। আমি ওদের সামনে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। ওরা যে বলছে আমি কল্পনা কারোর সাথে সংসার করি, ব্যাপারটা আসলে এমন না। তবে আসলে ওদের দেখানোর জন্য এমনটা করি আমি, যাতে আমায় ওরা অসুস্থ ভাবে। কারণ আমার এঙ্গেজমেন্ট করার কথা ছিল, আমি রাজিও ছিলাম, কিন্তু 20 মিনিটের একটা সময় সবকিছু উল্টাপাল্টা করে দেয়। আমি হঠাৎ করে অতীতে চলে যাই, নিজেকে আবিষ্কার করি হঠাৎ 1942 সালে। রিহানের কথা শুনে ডাক্তার শহীদকে অবাক হতে দেখা গেল না। গভীর মনোযোগ দিয়ে রিহানের কথা শুনতে লাগলো সে। রিহান বলতে লাগলো, অতীতে আমি অনেকদিন আটকে থাকি, ভেবেছিলাম কখনো ফিরতে পারবো না ওখান থেকে। ওখানেই আমার সম্পর্ক হয় সেই সময়ের এক মেয়ের সাথে। ডাক্তার সাহেব আপনি কি আমার কথা শুনছেন? ডাক্তার শহীদ রিহানের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে এমনভাবে শুনছিল যেন কথার মাঝে সে হারিয়ে গেছে। হঠাৎ রিহানের শেষের কথায় সম্বিত ফিরে পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। মেয়েটার নাম কি? সুফিয়া। ওর বাবার নাম ছিল জাফর, একজন স্কুলের শিক্ষক। আমি ওখানে ওদের বাসায় থাকতাম, এর আগে অবশ্য আরেকটা বাসায় থাকতাম। আচ্ছা, আপনি অতীত থেকে ফিরে এসে কি করলেন বলুন। অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো শুনতে চাচ্ছি না। কেন বাসার লোক আপনাকে অসুস্থ ভাবছে? অতীতে আমি অনেকদিন কাটালেও সেটা ছিল বর্তমান সময়ের 20 মিনিটের সমান। আমার জীবনের এই 20 মিনিট সময়টা আমার সব কিছু পাল্টে দিয়েছে। এঙ্গেজমেন্টে প্রথমে রাজি থাকলেও পরে আমি রাজি হই না, কারণ আমার জীবনে তখন মিশে গেছে সুফিয়া। ওকে ছাড়া আমি আর কাউকেই আমার জীবনে ভাবতে পারি না। তাই এঙ্গেজমেন্টটা বন্ধ করার জন্যই আমি অভিনয় করতে লাগলাম যে আমার সাথে আমার স্ত্রী সুফিয়া থাকে, তাকে আমি অতীতে গিয়ে বিয়ে করে এনেছি। এসব কথা শুনে বাড়ির সবাই আমাকে পাগল ভাবতে শুরু করে। আসলে আমার উদ্দেশ্য ছিল তারা যেন আমাকে পাগল ভেবে এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দেয়। এঙ্গেজমেন্ট ক্যান্সেল হওয়ার পর ও তাকে অভিনয় করে গেলেন যে
কারণ যার সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল তার পরিবারের সাথে ওই ঘটনার পর আমাদের সম্পর্কটা প্রায় নষ্ট হয়ে যায়। হুট করে যদি বলতাম আমি সব অভিনয় করেছি, তবে আমার পরিবার অনেক কষ্ট পেত। তাই আমি সময় এবং সুযোগ খুঁজছিলাম, যাতে একবার মিথ্যে ডাক্তার দেখিয়ে বলতে পারি আমি সুস্থ হয়ে গেছি। গতকাল সেই সুযোগ পেয়ে গেলাম। সিরাজ আঙ্কেল, মানে যার মেয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, তার ভুল বোঝাটাও ভাঙল। এবার আমার আর সুস্থ হতে আপত্তি নেই। ডাক্তার সাহেব, আপনি আমাকে একটু হেল্প করুন। মানে আপনি বলতে চাচ্ছেন আপনাকে মিথ্যা চিকিৎসা করব? প্লিজ ডাক্তার, হাত জোর করল রিহান। সরি মিস্টার, ডাক্তারি পেশাটা কোনো মজা করার বিষয় না। আমি আপনাকে এইটুকু হেল্প করতে পারছি না। ডাক্তার প্লিজ, ডাক্তারের ধর্মই তো মানুষের উপকার করা। আমাকে আমার পরিবারের সাথে ভালোভাবে থাকতে হেল্প করুন প্লিজ। ডাক্তার শহীদ কিছুক্ষণ গভীরভাবে কি যেন ভাবলেন, তারপর বলে উঠলেন, ঠিক আছে, আমরা আপনাকে হেল্প করব। এই জন্য আপনাকে আগামী 3 দিন আমাদের ক্লিনিকে থেকে চিকিৎসা নিতে হবে। মিথ্যে চিকিৎসা। ডাক্তারকে সংশোধন করে দিল রিহান। মিথ্যে চিকিৎসা। তবে মাঝে মধ্যে আপনাকে ইঞ্জেকশন দেওয়া হবে, এতে ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার। ডাক্তারের হাত দুটো ধরে হাসি মুখে কৃতজ্ঞতা জানালো রিহান। একটা পুলিশ ভ্যান এসে থামল রহমান সাহেবের বাড়ির সামনে। পুলিশ অফিসার সঞ্জু ভ্যান থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে কলিং বেল বাজালো। দরজা খুলে দিলেন রাহেলা বেগম। সামনে পুলিশ অফিসারকে দেখে বিস্মিত হয়ে স্বামীকে ডাকলেন তিনি। রহমান সাহেব এসে সঞ্জুর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কাকে চান? এটা কি রিহানদের বাড়ি? জি, রিহান আমার ছেলে। আপনার ছেলেকে ডাকুন। কেন, কি করেছে আমার ছেলে? খুন। খুন করেছে আপনার ছেলে? খুন? একসাথে চমকে ওঠেন রহমান সাহেব এবং রাহেলা বেগম। কি বলেন? আমার ছেলে খুন করবে কেন? ও তো 2 দিন ধরে ক্লিনিকে ভর্তি আছে। খুনটা আরো আগে করেছে। অফিসার, আপনি কি বুঝতে পারছেন কার দিকে আঙুল তুলছেন? আমার ছেলে কয়েক মাস ধরে মানসিকভাবে অসুস্থ। একটা মানসিক আনস্টেবল ছেলে খুন করবে কিভাবে? আর কি কারণ থাকতে পারে তার খুন করার? আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ? জি। কোন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে? রহমান সাহেব ঠিকানা দিলেন। তারপর বললেন, অফিসার প্লিজ আমার ছেলেকে কিছু করবে না। আমার ছেলে কোনো খুন করতে পারে না। দেখুন, এই পর্যন্ত সকল প্রমাণ আপনার ছেলের বিরুদ্ধে। খুনের রাতে আপনার ছেলেকে ঘটনাস্থলে দেখা গেছে এবং তাও দেয়াল টপকে ভেতরে ঢুকছে সে। যদি সবকিছু মানসিক অসুস্থতার মধ্যে করে থাকে তবে আদালতে মাফ পেতে পারে, কিন্তু যদি সে সুস্থ অবস্থায় করে তবে আদালত সিদ্ধান্ত নেবে আপনার ছেলেকে কি করা হবে। কথাগুলো বলে সঞ্জু চলে যেতে লাগলো। রিহানের বাবা মা ভয়ার্ত দৃষ্টিতে তার গমন পথে চেয়ে রইল। তাদের পাশে ভয়ে ভয়ে এসে দাঁড়ালো রীতা। তাদের সাথে এসব কি ঘটে চলেছে কিছুই বুঝতে পারল না তারা। ক্লিনিকের বেডে শুয়ে আছে রিহান। চোখ দুটো বারবার বুজে আসছে তার। কি একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে, তারপর থেকে এই অবস্থা। কোনো মতে চোখ খুলে রাখতে পারছে না সে। জগতের ঘুম নেমে আসতে চাইছে তার চোখে। আশেপাশে আরও কয়েকটা বেডে মানসিক রোগীরা শুয়ে আছে। কেউ কেউ হাসি ঠাট্টা করছে, পাগলামি করছে। রিহান তাদের কথাগুলো শুনছে কেবল, চোখ খুলে দেখতে পারছে না কাউকে। ডাক্তার শহীদের কণ্ঠ শোনা গেল, রিহান সাহেব, রিহান সাহেব। হ্যাঁ? চোখ না খুলে অস্ফুট শব্দ করল রিহান, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখ খোলার ব্যর্থ চেষ্টা করল রিহান। শুনুন, চোখ খুলতে হবে না। আপনাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাবেন। 2 ঘন্টা পর আরেকটি ইঞ্জেকশন দেওয়া হবে। আগামীকাল আপনি চলে যেতে পারবেন। সাথে আমাদের মেডিকেল সনদও পাবেন। রিহান কোনো জবাব দিল না। পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে সে। খানিক পর সেখানে উপস্থিত হলো পুলিশ অফিসার সঞ্জু। ডাক্তারের দিকে তাকিয়ে সে রিহানের ব্যাপারে প্রশ্ন করল, কি অবস্থা এখন ওর? ট্রিটমেন্ট চলছে, কিন্তু আপনার উপস্থিতির কারণ? আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি। মার্ডার করেছে সে। হোয়াট? একটা পাগল মার্ডার করেছে? হেসে উঠল ডাক্তার শহীদ। এভিডেন্স তো তাই বলছে। ওকে আসলে পাগল? আলবাত পাগল। কোনো সন্দেহ আছে? আপনি বলুন। যে কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করালে পাগলই বলবে সবাই। এখন অজ্ঞান করা হয়েছে তাকে। আচ্ছা, ট্রিটমেন্ট চালু রাখুন। রিলিজ দেওয়ার আগে আমাদেরকে জানাবেন। কার্ডটি রাখুন, এই নাম্বারে ফোন দিবেন। ডাক্তারের দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বেরিয়ে গেল সঞ্জু। রাহাতের সামনে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কয়েকজন। রাহাত তাদের উপরে প্রচণ্ড চটে গেছে। উত্তেজিত হয়ে হাত পা ছুটতে লাগলো সে।
এরপর একজনের শার্টের কলার চেপে ধরে চিৎকার করতে করতে বলল, কেন তাদের পেছনে এত টাকা খরচ করি আমি? কেন তোদের পেছনে খরচ করি বল? জবাব দে কেন? পুলিশের আগে একটা লোককে খুঁজে বের করতে পারলি না? কি করে লোকটাকে তোদের আগে খুঁজে পেল পুলিশ? উত্তেজিত রাহাতের কথা জবাবে কেউ কিছু বলতে পারল না। রাহাত লোকটার কলার ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করল, রিহান এখন কোথায়? পুলিশকে ওকে থানায় নিয়ে গেছে? না বস, তবে শুনলাম একটা ক্লিনিকে ট্রিটমেন্ট নিচ্ছে। খোঁজ নিয়ে কোথায় ট্রিটমেন্ট নিচ্ছে? ওকে পুলিশে নিয়ে যাওয়ার আগে আমার কাছে নিয়ে আয়, আমি ওকে নিজে হাতে মারবো। যা। ধমক দিয়ে সবাইকে বের করে দিল রাহাত। তারপর রাগে কাঁপতে লাগলো। রিহানকে একবার সামনে পেলে বুক থেকে কলিজাটা বের করে নেবে সে। স্যার, স্যার উঠুন স্যার। কে একজন রিহানের গায়ে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ তাকে ডাকছে। রিহান চোখ খুলতে পারছে না, শুধু একটা মেয়েলি কণ্ঠ শোনা যাচ্ছে, তাও স্পষ্ট অস্পষ্ট। একটু একটু করে জ্ঞান ফিরছে তার। মেয়েটার গলা আবারও শোনা গেল, স্যার স্যার। স্যার উঠুন, নয়তো আপনার সর্বনাশ হয়ে যাবে। রিহান কোনো জবাব দিল না। মেয়েটার কথা হয়তো তার কান পর্যন্ত পৌঁছায়নি। মেয়েটা জোরে তার গায়ে ধাক্কা দিল। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, প্লিজ উঠুন স্যার, আপনার ভয়ানক বিপদ হতে চলেছে। ডাক্তার শহীদ আপনাকে পুরোপুরি পাগল বানিয়ে দেবে। একটু পর আপনাকে যে ইঞ্জেকশনটা দিবে তাতে আপনি পুরোপুরি পাগল হয়ে যাবেন। রিহানের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মেয়েটা এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারল না। পাশে কয়েকটা পাগলের অট্টহাসি শোনা গেল। তারা মেয়েটার কাণ্ড দেখে হাসছে। অনেক চেষ্টা করেও মেয়েটা রিহানকে জাগাতে পারল না। শেষে সে রিহানকে একটা স্ট্রেচারে তুলে নিয়ে যেতে লাগলো। এভাবে চোখের সামনে একটা ভালো লোককে পাগল বানিয়ে দেবে কখনো হতে দেবে না সে। ক্লিনিক থেকে বেরিয়ে গেল মেয়েটা স্ট্রেচারটা হাত টানতে টানতে। এত কিছু ঘটে যাচ্ছে, রিহান কিছুই টের পেল না। খানিক পর ডাক্তার শহীদ এসে রিহানকে খুঁজে না পেয়ে উত্তেজিত হয়ে বলল, সামনে যা পাচ্ছে রাগে এদিক ওদিক ছুটতে লাগলো সে। তারপর চিৎকার করে উঠল, কে নিয়ে গেল ওকে? একজন নার্স দৌড়ে এলো, ভয় ভয় বলল, শান্তা ম্যাম নিয়ে গেছে একটু আগে। শান্তা? কোথায় নিয়ে গেছে? শান্তার উপর রাগ দ্বিগুণ বেড়ে গেল শহীদের। শান্তা তার সহকারী ডাক্তার। রিহানকে যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ওটা হয়তো শান্তার চোখে পড়েছে। শহীদকে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। শান্তা যেমনটা করবে সেটা তার আগেই বোঝা উচিত ছিল। কোথায় নিয়ে গেছে জানি না স্যার, স্ট্রেচারে করে বের করে নিয়ে যেতে দেখেছি। স্ট্রেচারে করে? বুড়ো কুচকাল শহীদ। জি স্যার। তার মানে এখনো বেশি দূর এগোতে পারিনি ওরা, বিড়বিড় করলো শহীদ। তারপর ইঞ্জেকশনটা নিয়ে দ্রুত বেরিয়ে গেল সে। শান্তি স্ট্রেচারটা দ্রুত পায়ে টানতে টানতে সমান তালে ডাকতে লাগলো রিহানকে। রিহান একটু একটু করে চোখ খুলছে। তখন কারো পায়ের শব্দ শুনে ভয় পেয়ে গেল শান্তা। ডাক্তার শহীদ নিশ্চয়ই পিছু নিয়েছে। শান্তা স্ট্রেচারটা সাইড করে রেখে কয়েকটা গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিল, কিন্তু কোনো গাড়ি থামল না। ডাক্তার শহীদকে দেখা গেল কিছুটা দূরে রাগান্বিত হয়ে ছুটে আসছে সে। রিহান স্ট্রেচার উঠে বসলো। তাকে বসতে দেখে খুশি হলো শান্তা। দৌড়ে গেল তার কাছে। রিহান স্ট্রেচার থেকে নামলো, কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারল না। টলতে লাগলো, যেন ঘুমের নেশা এখনো কাটেনি। শান্তা তার গা ঝাঁকিয়ে বলল, স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি, টলতে টলতে বলল রিহান। শান্তা বুঝলো ঠিক নেই রিহান। এই অবস্থায় সে নিজেকে প্রতিরক্ষা করতে পারবে না। শান্তা আবারও গাড়ির সিগন্যাল দিল। ততক্ষণে শহীদ কাছে চলে এসেছে। ইঞ্জেকশনটা হাতে নিয়ে রিহানের দিকে এগিয়ে গেল সে। তারপর ইঞ্জেকশনটা সিরিঞ্জে নিল। রিহানের গায়ে পুশ করার আগেই শান্তা এসে তাকে ধাক্কা দিল। পড়ে গেল শহীদ। শান্তা চিৎকার করে উঠল, এমন কেন করছেন স্যার? একটা নিরীহ লোকের এত বড় ক্ষতি কেন করছেন? ডাক্তার শহীদ তার কাচের চশমাটা ঠিকঠাক বসালো চোখে। তারপর উঠে দাঁড়ালো, শান্তার দিকে তাকিয়ে হেসে উঠে বলল, আমার ক্লিনিকে চাকরি করিস, আমার দেয়া বেতনে চলিস, আর আমার কাজে বাধা দিস? এগিয়ে গিয়ে জোরে চড় মারল শহীদ শান্তার গালে। জোরে চিৎকার করে পড়ে যেতে যেতে শান্তা নিজেকে সামনে নিল। রিহান টলতে টলতে শহীদের সামনে এসে অস্পষ্ট গলায় বলল, স্যার মেয়েটাকে মারছেন কেন? মারতে তো চাইছি তোকে, মেয়েটা বাধা দিচ্ছে। বলেই সিরিঞ্জটা তুলে আবারও রিহানের গায়ে পুশ করতে চাইল শহীদ। শান্তা দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরল যাতে শহীদ ব্যর্থ হয়। দুজনের মাঝে কিছুক্ষণ হাতাহাতি চলল। হঠাৎ সিরিঞ্জটা শক্ত করে ধরে পুশ করে দিল শহীদ শান্তার গায়ে। চিৎকার করে উঠল শান্তা। মুখটা হা করে থাকলো সে অনেকক্ষণ।
শহীদ যে তার গায়ে ইঞ্জেকশনটা পুশ করে দিবে ভাবতে পারেনি সে। সেই মুহূর্তে কোথা থেকে একটা মাইক্রোবাস এসে রিহানকে তুলে নিয়ে গেল নিমিষেই। শহীদ রাগে হাত পা ছুটতে লাগলো, শান্তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। তারপর পুলিশ অফিসার সঞ্জুর দেয়া কার্ডটা বের করে কার্ডের নাম্বারে ফোন দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই সে নিজেকে কন্ট্রোল করে শান্ত কণ্ঠে বলল, স্যার, ডাক্তার শহীদ বলছি। জি বলুন। সঞ্জুর কণ্ঠ শোনা গেল, দুঃখিত স্যার আপনাকে মিথ্যে ইনফরমেশন দেওয়ার জন্য। রিহান নামের যাকে আপনারা খুঁজতে আসছিলেন সে পাগল নয়, সে পুরোপুরি সুস্থ। সে একটু আগে আমাদের ক্লিনিক থেকে পালিয়ে গেছে। মিস্টার শহীদ, মিথ্যা তথ্য দেওয়ার জন্য আপনার শাস্তি হতে পারে জানেন। দুঃখিত স্যার, ঠিক আছে রাখুন। ফোনটা কেটে গেল। শহীদ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পাশে বেহুশ হয়ে পড়ে আছে শান্তা। তাকে কোলে তুলে নিয়ে ক্লিনিকের দিকে হাঁটতে লাগলো সে। রিহানের ঘোর কাটতে আরও অনেকক্ষণ কেটে গেল। পুরোপুরি যখন সে স্বাভাবিক হলো দেখল সে নিজের ঘরে শুয়ে আছে। পাশে তার বাবা মা আর ছোট বোন। তাকে স্বাভাবিক হতে দেখে ওরা হাস্যোজ্জ্বল মুখে নিয়ে তাকালো। রিহান অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি এখানে কি করে এলাম? রহমান সাহেব জবাব দিলেন, একটা মাইক্রোবাস থেকে কেউ একজন তোকে নামিয়ে দিয়ে গেছে, কিন্তু আমার তো ক্লিনিকে থাকার কথা এখন। কথাটা বলেই রিহান কি যেন ভাবল। আবছা আবছা কি যেন মনে পড়তে লাগলো তার। একটা মেয়ে, চেহারাটা অস্পষ্ট। মেয়েটা তাকে স্যার স্যার বলে ডাকছিল আর কি যেন বলছিল, তাকে ইঞ্জেকশন দিয়ে পুরোপুরি পাগল করে দিবে। শেষে মেয়েটা তাকে নিয়ে পালাতে গিয়ে পালাতে পারেনি। ডাক্তার শহীদের সাথে মেয়েটার হাতাহাতি হয়। এরপর ডাক্তার ইঞ্জেকশনটা পুশ করে দেয় মেয়েটার গায়ে। সবকিছু ধীরে ধীরে মনে পড়তেই ভয় চমকে ওঠে রিহান। না, একটা মেয়ে নিজেকে তার জন্য বিপদে ফেলল। রিহান মেয়েটাকে একা ছাড়তে পারে না। কিন্তু ডাক্তার শহীদ, তার সাথে তো রিহানের কোনো শত্রুতা ছিল না, তবে সে কেন তাকে ইঞ্জেকশন দিয়ে পুরোপুরি পাগল করতে চাইল? বাবা, আমি আসছি, আমাকে নিয়ে ভেবো না, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আমাকে একটু এখনই বেরোতে হবে। উত্তরের প্রত্যাশা না করে রিহান দ্রুত বেরিয়ে গেল। যে জায়গাটায় মেয়েটাকে ইঞ্জেকশন পুশ করে ওখানে আসে রিহান। মেয়েটাকে না পেয়ে সে ভেবে নেয় তাকে হয়তো ডাক্তার শহীদ নিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে ক্লিনিকে যাওয়াটা তার জন্য বোকামি হবে। তাই সুযোগ বুঝে ডাক্তারকে বাগে আনতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে রিহান হাঁটতে লাগলো। হঠাৎ আবারও নজরে পড়ল সেই লোকটা চট্টগ্রামে যে হামলা করেছিল, ওই দিন পালিয়ে বেঁচেছিল সে, আজ আর কোনোভাবে পালাতে দেবে না। লোকটাকে ধরতে প্রাণপণ দৌড়ায় সে। লোকটা তাকে দেখতে পেয়ে আবারও পালাতে চায়। অনেকগুলো দেয়াল আর বিল্ডিং টপকাতে পারলেও পালাতে চেয়েও ব্যর্থ হলো এবার লোকটা। রিহান যেন সংকল্প করেছে লোকটাকে আজ ধরবেই, শেষে ধরেই ফেলল। তারপর কয়েকটা ঘুষি চালালো মুখে, ঠোঁট কেটে রক্ত বের হলো লোকটার। লোকটা প্রতিরক্ষার চেষ্টা করতে করতে বলল, থামুন, এভাবে মারছেন কেন আমাকে? কেন মারছি জানিস না? তবে পালাচ্ছিলি কেন? আমার দিকে এভাবে তেড়ে এলেন তাই ভয় পালাচ্ছিলাম। এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? ভেবেছিস তোর চেহারাটা আমার মনে নেই? চট্টগ্রামে আমার উপর 3বার হামলা করেছিলি দলবল পিস্তল নিয়ে। কেন বল, কে পাঠিয়েছিল তোদেরকে? কি বলছেন এসব? আমি কখন চট্টগ্রাম গেলাম? মিথ্যা বলছিস তুই। মিথ্যা বলছেন, আমি কখনো চট্টগ্রাম যাইনি। চট্টগ্রাম যাসনি? বল যাসনি। আবারও কয়েক দফা ঘুষি চালালো রিহান লোকটার মুখে। লোকটা এবার আর সহ্য করতে না পেরে বলল, হ্যাঁ গেছে গেছে, হামলা করেছিলাম আপনার উপর। রিহান নিজেকে কন্ট্রোল করলো। লোকটা হাঁপাতে লাগলো কিছুক্ষণ, তারপর দম নিয়ে বলল, আমার উপর হামলা, তা ভাড়াটে গুন্ডা, ছোটখাটো মাস্তান, টাকার বিনিময়ে এসব করি। কে পাঠিয়েছিল তোকে? যে পাঠিয়েছিল তার নামটা শুনলে আপনি বিশ্বাস করবেন তো? আপনার একজন শ্রদ্ধার মানুষ। বল। রিহান আবারও ঘুষি মারতে উদ্যত হলে লোকটা দ্রুত নামটা বলে ফেলল, ইউসুফ সাহেব। ইউসুফ সাহেবই আমাদের ভাড়া করেছিল আপনাকে মারার জন্য। ইউসুফ সাহেব মানে আমাদের অফিসের ইউসুফ স্যার? হ্যাঁ। লোকটার কথা যেন বিশ্বাস করতে পারল না রিহান, আবার বিশ্বাস না করার উপায় নেই। লোকটার মুখে ইউসুফ স্যারের নামটা শোনার পর থেকে রিহানের হাত পা কেমন যেন অবশ হতে শুরু করলো। ইউসুফ স্যারকে সে কত আপন মনে করত, আর তিনি কিনা তাকে খুন করতে লোক ভাড়া করলো। যদি খুন করার ইচ্ছা থাকে তবে রিহানের অফিসের এত বড় দায়িত্ব দিল কেন? ঝিমঝিম করতে লাগলো রিহানের মাথা। কিছুই বুঝে উঠতে পারছে না সে। একদিকে ডাক্তার শহীদ, আরেকদিকে ইউসুফ স্যার, না জানি তার অজান্তে আরো কত শত্রু তৈরি হয়ে আছে। সুযোগ হচ্ছে তারা যে কোনো মুহূর্তে ছোবল মারতে। হঠাৎ মাথায় প্রচণ্ড আঘাত অনুভব করল রিহান।
পেছন থেকে কেউ শক্ত কিছুতে আঘাত করেছে তাকে। কে এই নতুন শত্রু? ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে পড়ে গেল রিহান। যখন জ্ঞান ফিরল, রিহান নিজেকে একটা অন্ধকার কক্ষে আবিষ্কার করল। হাত পা শক্তভাবে বেঁধে কারা যেন তাকে অন্ধকার কক্ষে বন্দি করে রেখেছে। অতীতে সেই বন্দি জীবনের কথা মনে পড়ল রিহানের। ব্রিটিশরা তাকে এভাবে বন্দি করে রেখেছিল। এখন আবার কোনো নতুন ব্রিটিশ পয়দা হলো তার সামনে। জোরে চিৎকার করে উঠল রিহান, কে আছেন? আমাকে এভাবে বন্দি করা হয়েছে কেন? কয়েক মুহূর্ত পর দরজাটা খুলে গেল, লাইট জ্বলে উঠল। একটা স্যুট টাই পরা লোক এগিয়ে এলো হাসি মুখে। রিহান লোকটাকে চিনে বলে মনে হলো না, কখনো দেখেনি সে। রিহানের সামনে এসে লোকটা নিজের পরিচয় দিল। আমি রাহাত খান, দুঃখিত এভাবে আমাদের সাক্ষাৎ হওয়ার জন্য। কি আপনি? আমাকে এভাবে বন্দি করার মানে কি? একটা গল্প বলি শুনুন। গলা ঝেড়ে নিল রাহাত। একদা এক লোক ঢাকা থেকে চট্টগ্রামে যায় কোন একটা কাজে। লোকটা যথারীতি তার কাজ সেরে ফিরে আসতে চাইছিল, কিন্তু ফিরতে পারেনি। সে চলে যায় অনেক অনেক দূরে। কত দূরে জানেন? রিহান জবাব না দিয়ে হা করে চেয়ে থাকে। রাহাত আবারও বলতে থাকে। লোকটা চলে যায় একেবারে 1942 সালে। সেখানে একটি স্কুল শিক্ষকের মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটার সাথে সখ্যতা গড়ে ওঠে তার। একদিন ছেলেটা ব্রিটিশদের হাতে ধরা পড়ে যায়। পরে মেয়েটাও ধরা পড়ে ব্রিটিশদের হাতে, কিন্তু একদিন ওরা ব্রিটিশদের মেরে পালিয়ে যায়। পালানোর রাতে একটা মসজিদে আশ্রয় নেয় ওরা। ওখানে তারা বিয়ে করে। রাহাতের কথা শুনতে শুনতে রিহান চমকে উঠছে বারবার। এ তো তারই গল্প বর্ণনা করা যাচ্ছে। লোকটা তারা সুফিয়ার গল্প, কিন্তু লোকটা এত কিছু জানলো কিভাবে? কে লোক? রিহানকে ভাবতে দেখে রাহাত জিজ্ঞাসা করে, কে রিহান সাহেব? গল্পটা পরিচিত মনে হচ্ছে। কি আপনি? এই গল্প আপনি কি করে জানেন?